মানুষ জন্ম নেয় কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বলেই। লাশঘরের নিস্তব্ধতা সময়কেও স্তব্ধ করে রেখেছে। নিথর হয়ে পড়ে আছে মিতালির লাশ। কাটার মতো কঠিন চিত্রাজ ভেঙে পড়েছে অজান্তেই। তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল নিঃশেষ একটা শোক। মিতালির নিষ্পাপ মুখখানিতে সে বারবার হাত বুলিয়ে দিচ্ছে। সেই মুখেও ভয়ঙ্কর নির্মম ব্লেডের আঁচড়। চিত্রার কাতর দৃষ্টিতে জমে আছে অসহায়তা। লাশ ঘরের মেঝেতে পড়ে অঝরে কাঁদছে আয়শা। এমনভাবে কাঁদছে যা অন্তর বিদীর্ণ করে দেয়। চিত্রা এর আগে আয়শার চোখে জল দেখেনি কখনো। আয়শা সবসময় পাহাড়ের মতো অটল ও সাহসের প্রতিমা ছিল। আজ সে হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে বুক ফাটিয়ে কাঁদছে। এই দৃশ্য ভাবাই যায় না। অভ্র চুপচাপ পাশে বসে আয়শাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানে এই শোকের কোনো ভাষা হয় না। আয়শার চোখের জলের উত্তাপে অভ্রর ভেতরটাও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন গড়ে ওঠে। সেই বন্ধন এতটাই গভীর হয় যা সারা জীবন আমাদের মায়ায় জড়িয়ে রাখে। ফারাজ চিত্রার পাশে দাঁড়িয়ে আছে। চিত্রাকে কিভাবে সান্ত্বনা দেবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। কোনো ভাষা তো যথেষ্ট নয় এই শোকের সামনে। তবে তার একটাই চাওয়া, চিত্রা যেন কাঁদে। বুক চিরে কান্না এলে অন্তত ব্যথার ভার কিছুটা হালকা হবে। বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখলে যন্ত্রণাটা আরও তীব্র হয়ে ওঠে, আর সেই তীব্র ব্যথা আজীবন মানুষদের অন্তঃস্থলকে ধুকে ধুকে শেষ করে দেয়। ফারাজ অপেক্ষা করে না পুলিশের সঙ্গে দেখা করে। সেখানে ডাক্তারও ছিল। কিছু মুহূর্ত যেতে না যেতেই বজ্র এসে উপস্থিত হয়। লাশ দেখেই তার চোখের সামনে ভেসে ওঠে একের পর এক লোমহর্ষক দৃশ্য। সে নিউরোসার্জন। কাটা সেরার কাজ তার নিত্যদিনের অভ্যেস। তবুই লাশের ক্ষত তাকে কাঁপিয়ে দেয় ভেতর থেকে। ভিকটিমকে শারীরিক আর মানসিকভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে। মাথার অর্ধেক চুল কেটে ফেলা, সারা দেহে ব্লেডের আঁচড়, দগ্ধ চামড়ায় আগুনের ছ্যাঁকা, বারবার ধর্ষণের অসংখ্য চিহ্ন। একজন না বহুজন, একবার নয় বহুবার। আর এসবের পরও ফারাজ যখন পোস্টমর্টেম রিপোর্ট হাতে নেয় তখন সে থমকে যায়। আত্মহত্যা, এই একটা শব্দই লেখা রিপোর্টের সারাংশে। ধর্ষণের কোনো কথাই উল্লেখ নেই। শুধু লেখা মৃত্যুর আগে ভিকটিম একই ব্যক্তির সাথে বারবার যৌন সম্পর্কে জড়িয়েছে। ফারাজের চোখ লাল হয়ে ওঠে, বুকের ভেতর আগুন জ্বলে। ঠিক তখনই পুলিশ অফিসার আকরাম প্রবেশ করে। ফারাজ তাকে আলাদা কক্ষে নিয়ে যায়। রুমের ভেতর ডাক্তারও ছিল। বজ্র সেখানে দাঁড়িয়ে রিপোর্ট পরখ করে দেখে মানুষ কতটা খারাপ হলে একটা খুনকে এভাবে ধামাচাপা দিতে পারে। ফারাজ পকেটে হাত গুজে গম্ভীর গলায় পুলিশ অফিসার আকরামকে প্রশ্ন ছুড়ে দেয়, আয়শার নম্বর কোথায় পেয়েছেন মিস্টার আকরাম? আকরাম নিস্তরঙ্গ স্বরে উত্তর দেয়, ভিকটিমের ফোনে শেষ কল এসেছিল ওই নম্বর থেকেই, সেখান থেকেই সংগ্রহ করেছি। ফারাজ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, লাশ কোথায় পেয়েছেন? একটু শুনি, কি করে মরল মিতালি? ব্রিজের নিচে পেয়েছি। আর লাশের হাবভাব দেখে বোঝা যাচ্ছে মেয়ের অন্য কারো সঙ্গে চক্কর ছিল। হয়তো প্রেমিক ছেড়ে চলে গিয়েছে বিধায় আত্মহত্যা করেছে। আবার এমনও হতে পারে প্রেমিকই তাকে খুন করেছে। ফারাজ চোখ সরু করে বলে, তার মানে কিছুই শিওর না। শিওর না হয়ে আত্মহত্যা লিখে দিলেন কেন? এখানে ফাত্রামি চলছে। আকরাম একটা ঢোক গেলে গলা খাকারি দিয়ে বলে, মানে আত্মহত্যার চিহ্ন পাওয়া গিয়েছে। এমনও তো হতে পারে মেয়ে নিজে আত্মহত্যা করে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করছে। আর শরীরের ক্ষত, মেয়ে সাইকো হয়ে থাকলে নিজের গায়ে ক্ষত সৃষ্টি করা কোনো ব্যাপার না। আর আমরা তদন্ত শুরু করেছি। খুন হয়ে থাকলে খুনিকে খুঁজে বের করব। আপনি চিন্তা করবেন না এলাহি সাহেব। ফারাজের প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। ফারাজের ধৈর্যচ্যুতি ঘটে। চক্রান্তের মধ্যেও চক্রান্ত। চোখের সামনে দেখছে একটা খুন হয়েছে, অথচ শালা ঘুষখোরের দল আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এদের মাথায় তো গোবরও নেই, সাধারণ কাহিনীও সাজাতে পারছে না। আবার এসেছে এত বড় একটা মামলা ধামাচাপা দিতে। ফারাজ নিজের রাগকে সংযত করে। এখানে তার বউ আছে,
বউয়ের সামনে নিয়ন্ত্রণ হারালে হবে না। এমনিতেই চিত্রার অবস্থা ভালো না। সে একটা নিঃশ্বাস ছেড়ে পুলিশকে বলে, সাবধান, খুনিকে ধরতে গিয়ে আবার আপনি যেন খুন না হয়ে যান। ফারাজ ঘাড় চুলকে ডাক্তার এবং পুলিশকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। তারা চলে যায়। বজ্রর কপালে চিন্তার গভীর ভাঁজ। হঠাৎই লাশঘরের দিক থেকে ভেসে আসে দমবন্ধ কান্নার আওয়াজ। ভেতর থেকে গুমড়ে ওঠা আরতি চারপাশের নিস্তব্ধতা ছিন্ন করে হাহাকারে রূপ নেয়। ফারাজ চোখ বন্ধ করে বুঝে নেয় চিত্রা নিজেকে ধরে রাখতে পারেনি। ভেতরে তার সব বাঁধ ভেঙে গেছে। তোর ভাবির কাছে যাওয়া উচিত, ধীর গলায় বলে বজ্র। ফারাজ মাথা নাড়িয়ে উত্তর দেয়, ওকে একটু কাঁদতে দে, বুক ভার হয়ে আছে। হালকা না হলে নিজেই থেমে যাবে, সময়ের দরকার শুধু। বজ্র কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, ভাবিকে কি বলবি? বলার কিছুই নেই। লাশটা দেখলেই বোঝা যায় কি নির্মম অত্যাচার সহ্য করেছে মিতালি। চিত্রা লাশ দেখেই বুঝে গিয়েছে লাশের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা। কিন্তু কারাই কাজ করতে পারে? আমি যতটুকু জানি মিতালি মেয়েটা হাওড় অঞ্চলের, একেবারে সিধে সাধা। এই মেয়ের এমন ক্ষতি কে করেছে? খুনের বিবরণ দেখে মনে তো হচ্ছে প্রতিশোধ, ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ মিটাতে এত কিছু করা। কিন্তু মিতালির আছেই বা কি? কি যে ওর ওপর ক্ষোভ মিটানো হয়েছে? ফারাজ চোখ সরু করে বলে, বুঝিসনি বজ্র, এখানে কারো উপর ক্ষোভ নয়, বরং একজনের রাগ ঝাড়া হয়েছে অন্যের গায়ে। একটা নিষ্পাপ মেয়ে হয়ে উঠেছে ছায়াশত্রুর শাস্তির পাত্র। তবে মনে হচ্ছে খুনির রক্তের গন্ধ বহুবার শুকে দেখা হয়েছে। বজ্র স্তব্ধ হয়ে তাকায়। মানে? ফারাজ ঠান্ডা গলায় উত্তর দেয়, সময় হলেই দেখতে পারবি। বজ্র বিস্ময়ে ফারাজের মুখ দেখে। এই পুলিশ আর ডাক্তার কিন্তু টাকা সাবার করেছে। ওদেরকে ছেড়ে দিবি? সব বুঝতে পারার পরও চুপ কেমনে রইলি তাই বুঝতে পারলাম না। ফারাজের চোয়াল শক্ত হয়ে গেল। চিত্রার জন্য চুপ আছি, ওপাশের ঘরে আছে, না হলে এই রুমে আজ শালাদের লাশ পড়ে থাকতো। সে নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকায়। বাইরে গাঢ় মেঘ। ওরা ভেবেছে আজরাইল ফিরে গেছে বজ্র। আজরাইল ফিরে যায়নি। ও এখনো ঘুরছে মৃত্যুর দূত হয়ে ওদের চারপাশেই। ফারাজ রুম থেকে বের হতেই চিত্রা ছুটে আসে তার দিকে। আজ আগুন সুন্দরী সেই দীপ্তি কোথাও নেই। চোখ মুখ সব জায়গায় শুধুই অসহনীয় ব্যথার ছাপ। ফারাজকে দেখা মাত্রই চিত্রার কান্না নতুন করে জ্বলে ওঠে। সে জড়িয়ে ধরে তাকে। চোখের জলে ফারাজের শার্ট ভিজে যায়। চিত্রা ফারাজের কলার আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলে, বিশ্বাস করুন ফারাজ, মিতালি এমন মেয়ে ছিল না। ও আত্মহত্যা করতে পারে না, ওকে খুন করা হয়েছে। ফারাজ ওদের খুঁজে বের করুন, ওদের বাঁচার অধিকার নেই। মিতুকে কেন মারল ওরা? কি অপরাধ ছিল ওর? চিত্রা হাঁপিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে ফারাজের বুকে মাথা রাখে। ফিরিয়ে আনুন মিতুকে, ফারাজ, ফিরিয়ে আনুন। ফারাজ এক হাতে তার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। গলা ভার করে বলে, দেখো, যা হওয়ার হয়ে গেছে। মৃত্যু তো উপরের সিদ্ধান্ত। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন। চিত্রা হঠাৎ দৃষ্টি তুলে ফারাজের চোখে চোখ রাখে। তার চোখের ভেতর আগুন জ্বলছে। মৃত্যু? মৃত্যু না ফারাজ, খুন। তার আর্তনাদ চারপাশ কাঁপিয়ে দেয়। চিত্রা আহাজারি করছে। আজকাল আপন মানুষ মরলেও তো মানুষ এমনটা করে না। বাবা মা মরলে সন্তান কাঁদে না। কথায় আছে না, করিয়া দাফন পর হয়ে যায় আপন। ফারাজ, মিতুকে জাগান ফারাজ। ও আর আপনাকে ভাই বলে ডাকবে না ফারাজ। ও চলে গেলে আপনাকে খালু বলে কে ডাকবে? দম ফুরিয়ে আসে চিত্রার। আয়সার ভেতরটা ফাটছে। কষ্ট গিলে শুকিয়ে যাওয়া জল মুখে চিত্রার কাছে হামাগুড়ি দিয়ে আসে। চিত্রাকে ফারাজের বুক থেকে কেড়ে নিয়ে জড়িয়ে ধরে। আয়সাকে জড়িয়ে ধরে আরও জোরে গলা উঁচিয়ে কেঁদে ওঠে চিত্রা। হেঁচকি উঠে গিয়েছে। আয়সা, মিতু তোর লাশ দেখতে গিয়েছিল, বলেছিল জলদি ফিরবে। কেন বলল না লাশ হয়ে ফিরবে? পানি এনে দাও তো আয়সা, বলল ফারাজ। চিত্রাকে রেখে আয়সা পানি আনার জন্য ছোটে। অভ্রতার পেছন পেছন যায়।
আয়শাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবে না সে। আয়শার অবস্থা যে চিত্রার থেকে ভালো না বললে ভুল হবে। ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয়। চিত্রার চোখ মুখ ফুলে গিয়েছে, হয়তো প্রেশার লো, শরীর ছেড়ে দিয়েছে। আমি আছি তো বউ, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে সব, ধৈর্য ধরো। জ্ঞান হারানোর আগে কেবল চিত্রার মুখ দিয়ে একটা বাক্যই বেরিয়ে আসে, মিতুকে ফিরিয়ে আনুন, খুনের বিচার চাই। মাইচরে ঝড় বইছে, নদীর গা ঘেঁষে মিতালিদের বাড়ি। হাসপাতাল থেকে লাশ ছেড়ে দেওয়ার পরই মিতালির লাশ অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। এভাবে একা লাশ কি করে পাঠাবো আপন ঠিকানায়? চিত্রা জেদ ধরেছে, সে মিতালির সঙ্গে যাবেই যাবে। ফারাজ নিষেধ করতে পারেনি, সঙ্গে ড্রাইভার আনিনি, অভ্র গাড়ি চালাচ্ছে। আয়শা মরার মতো জানালার গ্লাসে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। সকাল হয়ে গিয়েছে। চিত্রাকে স্যালাইন দেওয়া হয়েছিল, সে ব্যাকসিটে ফারাজের উরুতে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে নিজের অজান্তেই চোখ বুজে এসেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে মাইচরে, দিন নাকি রাত বোঝা মুশকিল। সেই বৃষ্টির মধ্যেই বাবার কবরের পাশেই কবর দেওয়া হয়েছে মিতালিকে। শেষ সব। মাটির আরেকটা শরীর মাটিতে মিশে গেল। মাটি মানুষ গিলে খেতে এত পছন্দ করে? এ কেমন পৃথিবী? এত অবিচার কেন এখানে? মেয়েটা বাবাকে শেষবার দেখতে বেরিয়েছিল, এখন দেখো ভাগ্য কেমন, পাশাপাশি বাবা মেয়ে ঘুমিয়ে আছে। মিতালি এবার সারা জীবন হয়তো বাবার কাছে নালিশ করবে, বলবে দুনিয়ার মানুষরূপী শকুনগুলো আমাকে বাঁচতে দেয়নি বাবা, তোমাকে শেষবার দেখতে দেয়নি, বিদায় দেওয়ার সুযোগও দেয়নি। অথচ তারা বাঁচবে, বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে, কারণ তাদের টাকা আছে। টাকার কাছে তো মোমের পুতুলও হাঁ করে। ওরা টাকা দিয়ে এই দুনিয়াটা কিনে নিল বাবা, আর আমরা অভাবের কাছে পিষে মরলাম। মিতালির মা ভাই বোনদের দিকে তাকানো যাচ্ছিল না। একটা সংসারে দুটো মূল স্তম্ভ, স্বামী আর কন্যা, দুজনেই হারিয়ে গেছে। যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতখানি ভয়ানক। এই নারী সব হারিয়েছে, বাড়িটাও নদীর একেবারে গা ঘেঁষে। বুক চিরে ধেয়ে আসা নদীর স্রোত প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে তার জীবনের সমস্ত আশ্রয়। নদী ভাঙনে সব যাচ্ছে, যে কোনো সময় এই ভাঙা বাড়িটিও চলে যাবে, বাড়ির সঙ্গে কবর। নদীর নিঃসীম নিষ্ঠুরতায় লালায়িত, মৃত্যুর পরেও নিস্তার নেই এই ভূমিতে। নদী এতই নিষ্ঠুর যে কোনো মুহূর্তে কবরটাও ভাসিয়ে নিয়ে যেতে পারে। চিত্রা মিতালির মাকে এলাহি বাড়িতে যাওয়ার কথা বলেছিল। সেখানে গেলে সন্তানগুলোকে খাইয়ে পরিয়ে মানুষ করতে পারবে, তবে মহিলা রাজি হননি। মরলে স্বামীর কাছেই মরবে, মেয়ের পাশেই মরবে। মৃত্যুর শেষ অবধি এখানেই রয়ে যাবে। এ জীবন নিয়ে এখন আর কোনো আশা ভরসা নেই। জীবন নামের অধ্যায়ের পাতাগুলো তার একে একে পুড়ে শেষ হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে অসুস্থ শরীর নিয়ে ঘণ্টাখানেক কবরের খানিকটা দূরে দাঁড়িয়েছিল চিত্রা। দূর থেকে কবরের দিকে চেয়ে কি ভাবছিল সে? 3.5 হাত মাটির ঘরের কথা, নাকি পৃথিবীর ন্যায় বিচারের মৃত্যু ঘটে যাওয়ার আক্ষেপ জমেছে তার বুকে। ফারাজও তার সঙ্গে ভেজে ভেজে অভ্র, ভেজে আয়শা। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে আশ্রয় হয়। চিত্রা হাওয়ায় মোড়ানো দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি দেখে নিয়েন, পৃথিবীতে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই দিন দেখার জন্য হলেও আমাকে বাঁচতে হবে ফারাজ। খুনিদের শাস্তি হবেই, আপনি দেখে নিয়েন। আজকের বিকেলটা কেমন যেন মন মরা। 3 তলার করিডোরের সামনে দাঁড়ালে শেষ মাথায় তালাবদ্ধ একটা ঘর দেখতে পাওয়া যায়। ফারাজ ব্যতীত সেখানে কারোরই যাওয়ার অনুমতি নেই। পিয়াস জানে সেখানে কি আছে, হ্যাঁ, খুব ভালো করেই জানে। সেখানে ধুলো পড়া স্তূপের নিচে ফারাজ এলাহির দাফন করা অতীত আজও তিলে তিলে মরছে। তার সেই ঘরে মরছে, জীবিত হচ্ছে, আবার মরছে। খেলার বয়সে সেও তো খেলতেই চেয়েছিল, তবে হাতে তুলে দেওয়া হয়েছে বন্দুক। খেলতে চেয়েছিল খেলনা গাড়ি দিয়ে, তবে খেলতে শেখানো হয়েছে মানুষের জীবনকে নিয়ে। যে দুনিয়ায় ফারাজ এলাহির পাপের কথা বর্ণনা করা হয়েছে, সেই দুনিয়ায় ফারাজের একটা হৃদয় বিদারক অতীতও ছিল। মানুষ সেই অতীত ছুঁয়ে দেখেনি,
জানতে চায়নি, শুধুই পাপের বর্ণনা শুনে ঘৃণা করেছে তাকে। ভয় পেয়েছে, দূরে থেকেছে। পিয়াসের মাঝে মাঝে মন চায় ঘৃণা করতে, ফারাজকে তীব্র ঘৃণা করতে। তবে বারবার অতীতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। কানে আজও হোঁচট খায় 11 বছরের নিষ্পাপ ফারাজ এলাহির আর্তনাদ। সে আর্তনাদের কারণেই আজও পিয়াস ফারাজকে ঘৃণা করতে পারেনি, বরঞ্চ মায়া হয়। 30 বছরের এই পাপিষ্ঠ পুরুষকে দেখতে আজও চোখের সামনে ভেসে ওঠে 11 বছরের সেই ছোট্ট নিষ্পাপ চোখ, যার চোখগুলো কালো বাদামির মিশ্রণে গড়া। পিয়াস ডিভানে এসে বসে। বিছানায় নিশি গভীর ঘুমে ডুবে আছে, একটুও নড়ছে না। সে শিশুর মতো শান্ত। নিষ্পাপ মুখখানা দেখে বুকের ভেতর একরাশ অস্থিরতা জন্ম নেয় পিয়াসের। বয়সটাও তো খুব বেশি না মেয়েটার, অথচ এই অল্প বয়সী জীবনের নির্মমতায় কতটা ভেঙে গেছে সে। পিয়াসের এক বন্ধু এখন খুলনা থানার অফিসার। সেখান থেকে মেয়েটির পরিবারের খোঁজ খবর নিয়েছে। ইচ্ছে করলে সেদিন রাতেই নিশিকে ফেলে আসতে পারত নিকলিতে, একরকম গা বাঁচানোর মতো করে। কিন্তু নিশির মুখে তার জীবনের ভাঙা গড়ার কাহিনী শুনে সে আর পারল না। কালেমা পড়ে ইসলামী শরীয়ত অনুযায়ী যে সম্পর্ক সে মেনে নিয়েছে, সেই সম্পর্ক থেকে পিছু হটার কথা ভাবলেও শিউরে ওঠে সে। হাসরের ময়দানে খোদার সামনে দাঁড়িয়ে এই মেয়েটিকে অস্বীকার করার সাহস তার নেই। পিয়াস জানে নিশির অতীত অভিজ্ঞতা এত সহজে মুছে যাবে না। তাদের ভালোবাসা গড়ে উঠতেও সময় লাগবে, কিন্তু সে হাল ছাড়বে না। একবার যেহেতু এই মেয়েটি তার জীবনে বউ হয়ে এসেছে, তাই সে স্বামী হিসেবে তার দায়িত্ব থেকে পিছপা হবে না। নিশিকে ভালোবাসতে শিখাবে, হাসতে শিখাবে, এমনকি জীবনের প্রতি নতুন করে ভরসা করতে শিখাবে। তবে এখনই তাকে খুলনায় নিয়ে যাওয়া সম্ভব নয়। ওখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। সেখানে গেলে হয়তো নিশির ভেতরে চাপা পড়ে থাকা যন্ত্রণা আবারও জেগে উঠবে নতুন করে, তাকে দগ্ধ করবে আবারও। চিত্রার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েছে। এসেই গোসল করেছে। কারো সঙ্গে কথা বলছে না, খাচ্ছে না। ফারাজ এসে খাইয়ে দেয়। এলোমেলো চুলগুলো আঁচড়ে বেনি বেঁধে দেয়। কারো সঙ্গেই কথা বলছে না। আয়শার অবস্থাও ভালো না। এত কাঁদলে কোন মানুষটা ঠিক থাকে? ফারাজের বাহিরে যেতেই হবে। রাতে ফিরবে না, ফিরলেও ভোর হবে। জমেলাকে চিত্রার পাশে সারা রাত থাকার কথা বলেছে। জমেলা আয়শাকে নিয়ে রাতে চিত্রার কাছে থাকবে বলেই ঠিক করে। ফারাজ বাড়ি এসে গোসল করে অভ্রকে নিয়ে তাড়াহুড়োয় বেরিয়ে পড়ে। যাওয়ার আগে মোহনাকে পই পই করে জানিয়ে দেয় এসে যেন কলিজা ভুনা রান্না করা পায়। মোহনার বুঝতে বাকি থাকে না আজকেও ফারাজ হাত টাঙিয়ে বাড়ি ফিরবে। তবে মনে মনে কি ভেবে খুশিও হয়, আজকে আবার দুনিয়া থেকে পাপ কমবে। কারণ ফারাজ আজ অবধি নির্দোষ কাউকে খুন করেনি, কখনো করবেও না, সেই ভরসা আছে। ভেতর থেকে মন সেই ভরসার যোগান দেয়। কিন্তু তবু মানুষ মারা কি ভালো কাজ? পাপ তো পাপই হয়, ছোট হোক কিংবা বড় হোক। ভোরে বাড়ি ফিরতেই দরজা খুলে দেয় জান্নাত। মাহাদি কখনো তার দিকে ভালো করে তাকায়নি। আজ তাড়াহুড়োর মাঝে জান্নাতের মাথার ঘোমটা পড়ে যায়। চোখ মুহূর্তের জন্য আটকে যায় জান্নাতের মুখে। তবে পরক্ষণে সে দৃষ্টি সরিয়ে নেয়। ঘরের ভেতরে সে কখন থেকে মারিয়া অপেক্ষায় ছিল। অপেক্ষা করতে করতে শরীরটা যেন আরও ঝিমিয়ে পড়ে। ভেতরে কোথাও এক অজানা অস্তিত্বের সাড়া পায় সে। ইদানিং কি হচ্ছে তার শরীরে নিজেও বোঝে না। বমি পায়, খেতে ইচ্ছে করে না। সোহাগ বলেছিল একবার চেক আপ করিয়ে নিতে, কিন্তু সেই ভয়ে হাসপাতাল মুখ হয়নি মারিয়া। ওই ছেলেটার কতটুকুই বা রোজগার করে? নিজের সংসার সামলাতেই যেখানে হিমশিম খায়, সেখানে অন্যের খরচের বোঝা কে বইবে? মাহাদি রুমে গিয়ে দেখে মারিয়া আধো ঘুমে। পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে সে। কদিন আগের মারিয়া আর আজকের এই ক্লান্ত মুখ এক নয়, ভিন্ন। তখনও তো চিত্রার সঙ্গে কতটা রুক্ষ ব্যবহার করত সে, অথচ আজ বুঝতে পারছে সংসারের দায়িত্ব কাঁধে না পড়লে বোঝা যায় না। ছোট্ট চিত্রা কতটা কষ্ট চেপে আগলে রেখেছিল এই ঘর। মারিয়া বদলে গেছে, এটাই সত্য। হয়তো সময়ই বদলে দিয়েছে তাকে। খারাপ অতীতের ভার টেনে লাভ নেই।
ভোরেই মাহাদি বাজার থেকে তাজা গরুর মাংস কিনে এনেছে। শেষবার গরুর মাংস খাওয়া হয়েছিল সোহাগের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু ওর তেমন আয় তো নেই, তবে এত খরচের টাকা এলো কোথা থেকে? ভাই হিসেবে মাহাদির তো প্রশ্ন করা উচিত ছিল। নতুন বউ নিয়ে সংসার গড়ছে যখন, সময় তো হয়ে উঠল না। এখন তো আরও সময় নেই। আসলে অভাব খুব খারাপ জিনিস, হোক না সময়ের কিংবা টাকার, তবুও একদিন একাকী বসতে হবে সোহাগের সঙ্গে। মাহাদির ঘুমের প্রয়োজন। সে শার্ট খুলে স্যান্ডো গেঞ্জি পরে নেয়, প্যান্ট বদলে পড়ে লুঙ্গি, হাত মুখ ধুয়ে মারিয়ার পাশে শুয়ে পড়ে। ঘুমের প্রয়োজন তার। রাতে আবারও শিকারের তল্লাশে বেরোতে হবে। মাহাদি কপালের উপর হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকায়। হুট করে কর্ণে মারিয়ার নীরব স্বর ভেসে আসে, বাড়ি ফেরার সময় হইল। ঘুম ভাঙল কখন? পাশে বসা ছিলা যখন। একটা কথা জিজ্ঞেস করি। জান্নাত আর সোহাগের সম্পর্ক ঠিকঠাক আছে নাকি? মারিয়া এবার মাহাদির দিকে পাশ ফিরে শোয়। কৌতূহলী কণ্ঠে বলে, কি জানি, মনে তো হয় ওদের দুইটার মধ্যে মহব্বত নাই। আমিও তো ভালোবাসছি। চোখ দেখায় মানুষ চিনবার পারি। সোহাগের চোখে কেন জানি মনে হয় আজও চিত্রার জন্য একটা টান আছে। এতই যেহেতু টান ছিল, তাহলে চিত্রারে ফালাইয়া হাওয়া হইছিল কেন? তার মানে জান্নাত আর সোহাগের মাঝে ঝামেলা চলতাছে। মাহাদি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মাথায় তার আবারও কুবুদ্ধি আসছে। এবার তবে শিকার কে হবে? বাড়ির মানুষ? সেই রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে ফারাজ টেবিলে পড়ে থাকা কলিজা ভুনা ছুঁয়েও দেখেনি। এমন তো কখনো হয়নি। ভোরে এসে নিজের রুমেও যায়নি সে। নিজের রুমে না গিয়ে স্টাডি রুমের সোফায় রাত কাটিয়েছে। চোখে ক্লান্তির ছাপ, তবুও ঘুম আসেনি এক মুহূর্তের জন্য। মনের মধ্যে যুদ্ধ চলছে। এখানে থেকে যাবে নাকি ডেনমার্কে ফিরে যাওয়াটা উত্তম? যদি থেকে যায় তবে একদিন না একদিন এই বাড়ির কেউ না কেউ চিত্রার সামনে তুলে ধরবে তার সব গোপন সত্য। অন্যদিকে ডেনমার্কে ফিরে গেলে হয়তো আবার গুছিয়ে নেওয়া যাবে এক টুকরো শান্তির সংসার। মাথা কিছুতেই ভাবতে পারছে না। চিত্রা যদি এখানেই থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সে জানতে পারবে এই বাড়ির অন্ধকার মুখ, পাপ আর নিষ্ঠুরতার চেহারা। তাদের আসল রূপ বাইরে চলে আসলে কি তারা চিত্রাকে ছেড়ে দেবে? ফারাজ এও জানে সে নিজের পাপ কখনো লুকাতে পারবে না। তবে দুনিয়া তোলপাড় হোক, সে চিত্রাকে জানতে দেবে না কখনো তার অতীত। না পাপের ছোঁয়া স্পর্শ করবে তার গায়ে। সারা রাত ফুর্তি করেছে রোশান আর বাকিরা। মদের নেশায় বুঁদ হয়ে সকালের দিকে বাড়ি ফেরে বাড়ির সব পুরুষেরা। রোশান রুমে ঢুকতেই চোখ আটকে যায় মোহনার দিকে। সে স্লিভলেস ব্লাউজ পরে আছে। কাকে আকৃষ্ট করার জন্য এই সাজ? রোশান কি তা বোঝে না? সিগারেট জ্বালিয়ে টানা কয়েকটা টান দেয় সে। ঘরের ভেতর ধোঁয়ায় ভরিয়ে তোলে। এক দৃষ্টিতে চেয়ে থাকে মোহনার দিকে। কপালে চিন্তার রেখা। তারপর আচমকা ঘুমিয়ে থাকা মোহনার বাহুতে চেপে ধরে জ্বলন্ত সিগারেট। এক লাফে ব্যথায় উঠে বসে মোহনা। আর্তনাদ করতে যাবে, ঠিক তখনই রোশান তার মুখ চেপে ধরে। শোন নটি, তোরে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছিলাম। সেই ভালোবাসার খাতিরে আজও এই বাড়িতে পইরা জায়গা পাইতাছোস। না হইলে কবে সদা করতাম তোরে, নিলামে তুলতাম। আজকে আমার জীবনটা নষ্ট করার জন্য তুই দায়ী, শুধুই তুই। সিগারেটটা আরও জোরে চেপে ধরে রোশান। গলা কাঁপছে তার, চোখের কোণে জল। পাষাণের চোখেও কি জল জমে? কেন মোহনা, কেন তুই আমারে ভালোবাসলি না? কেন? এই রোশান এলাহি তো তোর জন্য নিজের কলিজা বাহির করতেও প্রস্তুত ছিল। তাও এমন প্রতারণা কেন করলি? তুই আমার ছোট ভাইরে ভালোবাসতে পারলি, পাপির হৃদয়ে জায়গা দিতে পারলি, অথচ আমারে পারলি না কেন? আমি তো পাপি ছিলাম না রে মোহনা। তুই পাপিরে ভালোবাসা আমারে কেন বরবাদ করছত? আমারে কেন পাপের দুয়ারে ঠেল্লা দিছত? মোহনার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। রোশান সিগারেটটা ফেলে দেয়, মলম এনে হাতে লাগায়। তারপর সেই ক্ষতস্থানে একের পর এক চুমু খায়। ভাঙা কণ্ঠে বলে, আমার একটু ভালোবাস মোহনা। আমি তোর থেকে মন চাই, ভালোবাসা চাই।
মোহনা ছলছল চোখে চেয়ে থাকে, কোনো জবাব নেই তার। রোশান তার পাশে শুয়ে পড়ে, শিশুর মতো আহত হাতটা নিজের বুকের কাছে আগলে রাখে। চুপচাপ চোখ বন্ধ করে কত কি ভাবে। যেই নারীর কাছে এখনো সে ভালোবাসা ভিক্ষা চাইছে, পরজনমে যাকে আবারও চাইছে, সে হয়তো মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে মিনতি করে বলছে, পরজনমে সখা তোমার সঙ্গে যেন মোর আর না হয় দেখা। রোশান তবুও বুকে আগলে রাখে তার ক্ষত, যে ক্ষত সে নিজেই সৃষ্টি করেছে। মোহনা মেঝেতে ফেলা সিগারেটটার দিকে চেয়ে মনে মনে আওড়ায়, আমাকে একটুখানি ঘৃণা করতে পারেন না এলাহি? একটুখানি ঘৃণা করলে হয়তো আপনিও আজকে সুখী হতে পারতেন, কিন্তু আপনি বড্ড হিংসুটে। আমি আগুনে ডুব দিয়েছি বলে সহ্য হয়নি আপনার, আমার পেছন পেছন ঝাঁপ দিয়েছেন আপনি। এত হিংসুটে মানুষ হয়? পরপর দুদিন কেটে যায়। চিত্রা এখন অনেকটাই স্বাভাবিক। হয়তো পারত না যদি ফারাজ এত যত্ন করে তাকে আগলে না রাখত। এই লোকটা সত্যিই পারে। চিত্রা বাগানে সময় কাটাচ্ছে। আয়শা তার আশপাশে ঘুরছে। কিরে, কিছু বলবি? চিত্রা চোখ সরু করে তাকায়। মানে? আয়শা নিচু গলায় বলে, বলে ফেল আয়শা, কাল নাও বাঁচতে পারি। যা বলার এখনই বল। চিত্রা মাথা একপাশে হেলিয়ে ঠোঁট কষে হাসে। ছোটলোকি কথা বলো না আপা। আয়শা চোখ বড় করে কপালে ভাঁজ ফেলে প্রতিবাদ করে। আসছে আমার ফারাজ ভাইয়ের চেলা। চিত্রা মুখ বাঁকিয়ে বলে। আয়শা মুখ ভেঙচি কাটে, তারপর গায়ে নিয়ে পাশে বসে পড়ে। ঠিক তখনই মোহনার দিকে নজর যায় তার। সে ফুলির কাছ থেকে ফিরছে। চিত্রার চোখ পড়ে তার দিকে। ভাবি, এদিকে আসেন। চিত্রা খানিকটা চিৎকার করে ডাকে। ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকায়। মোহনা একটু থমকে দাঁড়ায়, তারপর পায়ে পায়ে সামনে আসে। ঠিক সেই মুহূর্তে উত্তরের হাওয়ায় তার আঁচল সরে যায়। চিত্রার দৃষ্টি আটকে যায় তার হাতে থাকা দাগগুলোর উপর। চোখ কপালে তুলে চুপচাপ তাকিয়ে থাকে। মোহনা আঁচল টেনে মুখ নিচু করে তাড়াতাড়ি বলে, আমার কাজ আছে, আসি আমি। গলায় কাঁপন। চিত্রা কিছু বলার আগে সে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আমি যা দেখেছি তুইও দেখেছিস? চিত্রা ধীরে ধীরে বলে, যে আপা। আয়শা মাথা হেট করে জবাব দেয়, দাগগুলো কিসের হতে পারে? চিত্রার কণ্ঠ এবার কষাঘাতের মতো দগদগ করছে। সিগারেটের। আয়শা গলায় কম্পন নিয়ে মাথা নাড়ে। চল, বাড়ির ভেতরে চল। দুজনেই তাড়াতাড়ি উঠে যায়। চিত্রা যখন সদর দরজার দিকে পা রাখে, তখনই আচমকা হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। জোহান দৌড়ে এসে ধরতে যায়, কিন্তু তার আগে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চিত্রা পড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরে ফেলে তাকে। ভয়ে চোখ বুজে ফেলে চিত্রা। তখনই পরিচিত কণ্ঠ, গায়ের গন্ধ তাকে আশ্বাস দেয়। সে চোখ মেলে তাকায়, নিজের স্বামীকে দেখতে পায়। তুমি ঠিক আছো? ফারাজ নিঃশব্দ গলায় জিজ্ঞেস করে, কপালে ভাঁজ। জি। চিত্রা একটু হেসে মাথা নাড়ে। জোহান থমকে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে আসে। ঠোঁট কামড়ে বলে, আমি তো ধরতেই যাচ্ছিলাম ভাই। ফারাজ চোখে চোখ রাখে, গম্ভীর গলায় বলে, প্রয়োজন নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার বউকে আমিই বাঁচাবো। আমার বউ মরে গেলেও বাঁচাতে আসবি না। জোহান চোখ কুঁচকে ফারাজের দিকে তাকায়, মুঠি শক্ত করে বলে মনে মনে শোধায়, তাহলে আগে তোমাকে মারতে হবে দেখছি। বাড়ির বাইরে হেঁটে চলেছে ফারাজ আর চিত্রা। রাতের আকাশ মেঘে ঢাকা, চারপাশে অন্ধকার। রাস্তার বাতিগুলোর ক্ষীণ আলোয় তাদের ছায়া কাঁপছে। চিত্রার পায়ের নুপুর থেকে ঝনঝন শব্দ উঠছে প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে। ফারাজ হঠাৎই থেমে জিজ্ঞেস করে, কোথাও লাগেনি তো? চিত্রা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আপনি লাগতে দিলে তো? লাগতে দেব কেন? তোমার গায়ে টোকা লাগলে আঘাত দিয়ে সরাসরি আমার বুকে সজোরে ধাক্কা দেয়। চিত্রা চোখ কুঁচকে কপালে ভাঁজ ফেলে বলে, এই দাঁড়া জেলাচি। ফারাজ গলা ভারী করে বলে, হোপ ডাব্বাওয়ালি আবুলের নাতনি, তোর ভবিষ্যৎ গ্যাদার আব্বা লাগি, মুখে লাগাম টান। চিত্রা হেসে ফেলে,
না টানলে? তোমায় কাছে টেনে সোজা রুমে গিয়ে দরজা দেব। ফারাজ থামে, পুনরায় বলে, কাল কলেজে যাবে, প্রস্তুতি নিয়েছো তো? ফারাজের স্বর একটু গম্ভীর হয়। চিত্রা নাক সিটকে বলে, পায়ে পড়ি, বলি আমাকে মেরে ফেলুন, তাও কলেজে পাঠাবেন না? এত ভয় পাও কেন? কোন সাবজেক্টের আগুন আমার আগুন সুন্দরীর আগুন নিভিয়ে দিচ্ছে? চিত্রা বিরক্ত চোখে তাকিয়ে বলে, হিসাব বিজ্ঞান। ওই সাবজেক্টের নাম শুনলেই লিভারে টান পড়ে। ফারাজ মাথা নাড়িয়ে বলে, চিন্তার কিছু নেই, বজ্র তো আছেই, ওকে দেখিয়ে ওষুধ আনিয়ে দেব। ধুর, আপনি বুঝছেন না আমার কষ্টটা। দেখো, আবুলগিরি বাদ দাও, পড়ালেখা ঠিক করে করো, না করলে আমি ফারাজ তোমাকে রাতের বেলা সূর্য দেখাবো। চিত্রা চোখ গোল গোল করে বলে, আমি সিনেমায় দেখেছি নায়িকা পড়তে বসলে নায়ক বই খাতা কেড়ে নিয়ে তাকে আদর করে, কিন্তু আপনি ভালোবাসার বদলে পড়ালেখা করতে বলেন খালি। ফারাজ গম্ভীর কণ্ঠে বলে, পড়ালেখায় ফাঁকি দেওয়াটা আমি ঘৃণা করি। তুমি ডাব্বা মার্কা হলে আমার বাচ্চাগুলো ওই পদেরই হবে, জ্যাসা মা ওয়াসি ওয়ালাদ। চিত্রা মুখ ভেঙচিয়ে মাথা সরিয়ে নেয়। হঠাৎ একটা মৃদু আলোয় চোখ পড়ে প্রতিবেশীর পেয়ারা গাছে। একটা মাত্র পেয়ারা নিচের ডালে প্রায় লটকে আছে। এই, ওইদিকে চলুন তো। চিত্রার চোখ চকচক করছে। কেন? হঠাৎ ওদিকে কেন? ফারাজ কপাল কুঁচকায়। আগে আসুন তো। চিত্রা টেনে ফারাজকে নিয়ে যায় গাছটার সামনে। আমাকে গাছে উঠতে সাহায্য করুন। ফারাজ চমকে উঠে বলে, কি? হ্যাঁ, করুন না। চিত্রা কণ্ঠে অনুনয় ঝরায়। কিন্তু কেন? ভালো করে দেখুন, এই গাছে পেয়ারা আছে, তাতে কি? আপনার মাথা, বোঝেন না কিছু? ওই পেয়ারা আমার চাই। চুরি করবে? না না, গাছ ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব। বউ, তুমি কি নেশা করেছ? হ্যাঁ, আপনার চোখে তাকিয়ে আমার নেশা হয়ে গেছে। এখন ঢং না করে সাহায্য করুন তো। আমাদের বাড়িতেই তো পেয়ারা আছে, পেয়ারা গাছও আছে, অন্যেরটা চুরি করতে হবে কেন? চুরির জিনিসে আলাদা স্বাদ। ফারাজ কপাল চাপড়ে বলে, আমি পারবো না সাহায্য করতে, ছোটলোকি কারবার পছন্দ করি না। চিত্রা মুখ গম্ভীর করে বলে, ছোটলোকগিরিতে সাহায্য না করলে কিন্তু রাতে গিয়ে ফারুর সঙ্গে ঘুমাবো। ফারাজ চোখ ছোট করে বলে, বেডি ব্ল্যাকমেইল করো, বলো কি করতে হবে। আমাকে প্রথম ডালটাতে উঠতে সাহায্য করুন, পেছন থেকে ঠেলুন, আস্তে কথা বলবেন, তা না হলে ধরা খেয়ে যাব। তোমার নুপুরের ঝনঝন শব্দ হচ্ছে বউ, নিশ্চিত ধরা খাবো। এতটাও জোরে হচ্ছে না, ঠেলুন উপরে, জলদি। ফারাজ একটু এগিয়ে আসে, তখনই চিত্রা নড়ে উঠতেই নুপুরের ঝনঝন শব্দ বেড়ে যায়। ফারাজ থেমে গিয়ে বলে, নুপুরটা খুলে করি বিবিজান, বেশি শব্দ হচ্ছে। সে চিত্রার পায়ের দিকে হাত বাড়াতেই একটা তীক্ষ্ণ কণ্ঠ বাতাস চিরে ভেসে আসে বৃদ্ধর কণ্ঠে, ক্যাডারে? নুপুর খুইলা কি করবি রে? খাড়া আইতাসি। হালার নষ্টামি করার জায়গা পাও না? খাড়া কইলাম, খাড়া। চিত্রা ফারাজের হাত শক্ত করে ধরে, চোখ বড় করে বলে, সর্বনাশ, দাঁড়া জেলাচি, বাঁচতে হলে জলদি পালান। রাত গাঢ় হয়ে এসেছে। সোহানের আড্ডাখানায় আজ বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছে রাজন। সব আয়োজন তার পক্ষ থেকে, কারণ সে যা চেয়েছিল তাই হয়েছে। চারপাশে মেয়েদের ঘিরে নাচানাচি করছে সে, কিন্তু সেই দৃশ্য অস্বস্তিকর, কুৎসিতভাবে বিকৃত। বাইরে থেকে কল কেটে সোহান ভেতরে এসে বসে, তার গা থেকে ঘন আতরের গন্ধ ছড়াচ্ছে। রাজন চোখ মেলে বলে, আরে ভাই, কেমন বেটা মানুষ তুমি? এত সুন্দর মাইয়া সামনে আছে অথচ চোখে কোনো আগ্রহই নাই। সোহান ঠান্ডা গলায় জবাব দেয়, এসব বেশ্যাগো জন্য মন কামড়ায় না, মন কামড়াই বসে একজনের জন্য, যারে মরণ ছাড়া মন থেকে কেউ মুছতে পারবো না। রাজন হেসে ওঠে, বাবারে, আধুনিক যুগের মজনু দেখি। সোহান গম্ভীর হয়, একটা খবর আছে। কি খবর? 2 দিন ধরে আকরামার ডাক্তার ফারুক নিখোঁজ, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। খেয়াল আছে কোনো? রাজন গা ছাড়া ভঙ্গিতে বলে, আছে তো।
কোথাও হয়তো ফুর্তি করতেছে আমাগো মতোই। রসিকতা না করলেই কি নয়। ব্যাপারটা মোটেও হালকা না। রাজনের মুখ গম্ভীর হয়ে ওঠে। কিছু বলবে এমন সময় আকবর হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলে, ভাই, আপনার নামে একটা পার্সেল আইছে। পার্সেলের কথা শুনেই সোহানের শরীরটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় সেই ঘটনার কথা, যেদিন হঠাৎ একদিন একটা পার্সেল এসেছিল তার ঠিকানায়। তাজা কলিজা ভুনা ছিল তাতে। আজও জানে না কে পাঠিয়েছিল সেই সব। সেই স্মৃতি মনে পড়তেই চোখ লাল হয়ে ওঠে তার। রাজন তখনও ফুর্তিতে মজে আছে। কাবাব মাখানোর নান রুটি মুখে পুরে বলে, এই দেখ, কারা তো ভালোবাসার টস করতাছে। কত বড় পার্সেল পাঠাইছে। সে গুনগুন করতে করতে পার্সেলের দড়ি খোলে। ভেতরে একটা বড় বাক্স। ঢাকনা খুলতেই সবাই হঠাৎ থমকে যায়। বাক্সর ভেতরে রয়েছে দুটো পচা বিকৃত মানুষের কাটা মাথা। রাজনের হাত থেকে বাক্সটা ছিটকে পড়ে যায়। ঘরে ছড়িয়ে পড়ে পচা মাংসের দুর্গন্ধ। সোহান তৎক্ষণাৎ নাকে হাত চেপে ধরে। রাজনের গলা শুকিয়ে আসে। সে ঢোক গিলে বলল, মাথা? আকরাম আর ফারুকরে কেডা মারল? পাপকে কি ভালোবাসা যায় চিত্রা? পাপীকে ভালোবাসা গেলে পাপের দোষ কোথায়? ফারাজ থমকে যায়। কথার ভার বুক চেপে ধরে। ফারাজ নরম গলায় আবার প্রশ্ন করে। উত্তর না পাওয়া পর্যন্ত সে থামবে না। আমি পাপী হলে আমাকেও ভালোবাসবে? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। চোখে চাপা চাহনি। মৃদু তাচ্ছিল্যের স্বরে উত্তর দেয়, স্বামী খারাপ হোক কিংবা ভালো, আমারটা আমারই। স্ত্রীর দায়িত্বই তো ভালোবেসে স্বামীকে ভালোর পথে আনা। একটা কথা বলবো? বারণ করেছি কি? চিত্রার ঠোঁটে বাঁকা হাসি। সে বলল, রোশান ভাই মনে হয় মোহনা ভাবিকে মারে। সিগারেট দিয়ে গায়ে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে। ফারাজের চোখে ক্ষীণ জলজলে একটা ভাব। ঠান্ডা গলায় সে বলে কিয়ৎক্ষণ চেয়ে থেকে, ওদের ব্যক্তিগত বিষয় ওইসব। স্বামী স্ত্রীর মাঝে প্রবেশ নিষিদ্ধ, জানো না? কিন্তু ওইসব তো অন্যায়। ভাবির তো কষ্ট হয়। ফারাজ হঠাৎ গর্জে ওঠে, চিত্রা! চিত্রা পিছিয়ে আসে না, নিঃসংকোচে বলে, এমন করছেন কেন? এই বাড়ির কে কী করলো দোহাই লাগে, সেই সবে তুমি আগ্রহ দেখাবে না? আর বিশেষ করে বাড়ির পুরুষদের থেকে দূরে থাকবে। কিন্তু কেন? প্রশ্ন করার অনুমতি দিয়েছি, জাস্ট আদেশ পালন করবে। চিত্রা হেসে ফেলে। ব্যঙ্গমিশ্রিত ভঙ্গিতে বলল, যা আরজি জাহাপানা। চিত্রা আর কথা বাড়ায় না। সে ফারাজের বুকে মাথা রেখে চোখ বোজে। রাত অনেক হয়েছে, এবার ঘুমানোর পালা। তবে ফারাজের ঘুম শেষ। যে ভয়টা ফারাজ পেয়েছিল তাই হচ্ছে। চিত্রা নিষিদ্ধ বিষয়ে নাক গলাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। এরপর ধীরে ধীরে একটার থেকে আরেকটা ঘটনা ঘটবে। চিত্রা এভাবেই আগ্রহ দেখাতে দেখাতে হুট করেই পৌঁছে যাবে ফারাজের তৈরি করা নিষিদ্ধ দেয়ালের ওপারে। আর তারপর সব শেষ। শেষ রাত। আকাশে মেঘ জমেছে, কুচকুচে আধার। অমানিসার তার ফাঁক গলে বিদ্যুৎ মাঝে মাঝে ছলকে উঠছে। জ্যোৎস্নাহীন নীলাভ আলোয় চারদিকটা অপরিচিত মনে হচ্ছে। বৃষ্টি নেমেছে। চিত্রা ঘুমায় জানালার পাশেই। জানালাটা সচরাচর বন্ধ করে না সে। অন্ধকারের মাঝেও মুক্ত হওয়ায় স্পর্শ পেতে ভালোবাসে। আজও ব্যতিক্রম হয়নি। কিন্তু বৃষ্টির ফোঁটা আচমকা এসে তার গাল ছুঁতেই ঘুম ছিঁড়ে পড়ে যায়। সে ধীরে ধীরে উঠে বসে। চোখে মুখে ঘুমের চাদর এখনো পুরোপুরি সরেনি। তবুও জানালার দিকে হাত বাড়ায়। জানালাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত শব্দে তার স্নায়ু চমকে ওঠে। গাড়ির হর্ন। এত রাতে, এই ঘন বৃষ্টিতে? কার গাড়ি এলাহি বাড়িতে প্রবেশ করল? চিত্রা খাট থেকে নেমে আসে। পায়ের নিচে নরম কার্পেট। তবুও পায়ের তলায় শীতলতা ছুঁয়ে যাচ্ছে। ঘরের ড্রিম লাইটের মৃদু আলোয় সে সামনে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়ায়। বাইরের দৃশ্য ঝাপসা। বৃষ্টির ফোঁটা কাচে আঘাত করছে। তবুও সে চোখ ছোট করে কিছু দেখার চেষ্টা করে। বাড়ির সামনের গেটে একটা গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়ে। দরজা খুলে কয়েকজন নেমে এসেছে।
হাতে টর্চ, মাথায় ছাতা। টর্চের আলো বৃষ্টির পর্দা ছেদ করে আলো ছায়ার কুয়াশা তৈরি করেছে। চিত্রা ভ্রু কুঁচকে তাকায়। সে ফিসফিস করে নিজের সঙ্গে কথা বলে। জুনায়েদ এলাহি না? এত রাতে কোথা থেকে আসছে? জুনায়েদ এলাহিকে সচরাচর দেখা যায় না। তাকে দেখতে পাওয়া বড়ই দুর্লভ বিষয়। শুধুই কি তাকে? ফারাজ ব্যতীত বাড়ির কোনো পুরুষকেই তো দেখতে পাওয়া যায় না। মাছের ব্যবসা কি এতই কঠিন, নাকি তারা সহজ বিষয়কে কঠিন বানিয়েছে? কি এত কাজ তাদের যে সারা রাত বাহিরে কাটাতে হয়? ভোরে বাড়ি ফেরে সারাদিন মৃত মানুষের মতো ঘুমিয়ে পার করে, সন্ধ্যায় উঠে আবার নিখোঁজ হয়ে যায়। চিত্রা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। জানালার কাঁচ ভিজে ধরা পড়ে তার নিঃশ্বাস। অন্ধকারে কেউ যেন তাকিয়ে আছে। হয়তো সে ভুল দেখছে, কিংবা ঠিকই দেখছে। হঠাৎ একটা বিদ্যুৎ চমকে চারদিক জ্বলে ওঠে 1 সেকেন্ডের জন্য। সেই মুহূর্তে চিত্রার চোখে পড়ে জুনায়েদ টর্চ হাতে তাকিয়েছিল ঠিক জানালার দিকেই। জুনায়েদ এলাহির দৃষ্টি কি তারই দিকে তবে? চিত্রা চমকে ওঠে। দ্রুত জানালাটা বন্ধ করে দেয়। হৃদস্পন্দন একটু বেড়ে গেছে। রাত আরও গভীর হয়, কিন্তু চিত্রার চোখে আর ঘুম নামে না। ফারাজের বুকে শান্তি খোঁজার চেষ্টা করে, তবে কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। তার মূল কারণ মাথা ভর্তি কিলবিল করতে থাকা এক ঝাঁক প্রশ্ন। এত প্রশ্নের উত্তর তাকে কে দেবে? কেউ কি দেবে, নাকি খুঁজে নিতে হবে নিজেকেই? পুরো রাত রাজনের মুখে আর একটু হাসি ফুটল না। ফোটার উপায় বা কই? মাথার ভেতর খটখট শব্দে ঘুরছে হাজারটা চিন্তা। সোহান পালোয়ান মাস শেষের হিসাবপত্র মেলাতে মেলাতে হঠাৎ থেমে গেল। ফুর্তি হাওয়া হইয়া গেল নাকি? রাজন কাজ ঝাঁকিয়ে বলল, মিয়া মশকরা কইর না। সোহান ভ্রুকুচকে তাকালো রাজনের দিকে। সিগারেটটা ধরিয়ে বলল, খুন কে করতে পারে তার ধারণা আছে? থাকলে কি আর এখানে আইসা থাকতাম? ফারাজ করছে মনে হয়। রাজন অবাক চোখে তাকালো। কেন মনে হইল? সোহান ধীর কণ্ঠে বলল, মিতালি চিত্রার কাছের মানুষ ছিল। ওই দিন কইলা না, মাইয়াডা মিতালির লাইগা বহুত কানছে? তো বুঝবা বাল, চিত্রারে তোমার ভাই পাগলের মতো মোহাব্বত করে। বউয়ের কান্দন দীক্ষা দিলে হয়তো জ্বালা পোড়া করছে, তাই হয়তো সবার আগে আমাগো লোক মারছে। আমি শিওর মরার আগে আকরাম ফারুক আমাগো নাম কইছে শুধুমাত্র বাঁচার জন্য। রাজন গম্ভীর গলায় বলে, ফারাজ কখনোই আমাগো বিষয়ে নাক গলায় নাই। তার কিছু নীতি আছে, ওইসব মাইনা চললে সে ভুলেও কারো বিষয়ে ঢুকবে না। আসলে ভাই তো আমারই, তাই ভালো কইরা চিনি। শালায় স্বার্থপর, আবার ভয়ানক। ওরে খোঁচা না মারলে জীবনেও সে কাউরে খোঁচা দেবে না। আমি ওরে চিনি। সোহান মাথা দোলায়, ঠোঁটে বিরক্তি। এখন তো বদলায়া যাইতেও পারে। ভালোবাসা নাকি মানুষ বদলায়া ফেলে? রাজন চাপা হেসে শটান জবাব দেয়, লজিক ছাড়া কথা বাদ দাও। ভালোবাসায় মানুষ বদলাইতে পারে, শয়তান না। আর পাপী কখনো পাপ ছাড়ে? নেশার চাইতেও বড় নেশা মানুষ খুন করা, পাপ করা। আল্লাহর রহমতে আমার ভাই সবেতেই 1 নম্বর মাল। সোহান কাঁদ উঁচিয়ে জিজ্ঞেস করল, এত ভরসা? জি, এতই। কারণ আমরা সবাই ঘুইরা ফিরা একই পথের পথিক। পার্থক্য খালি এইটুকু, সে করে পাচার, আমরা করি জোগাড়। সোহান এবার গলা নামিয়ে বলল, ওরে বলো আমাগো লগে হাত মিলাইতে, তাইলে তো ধান্দা আরও বাড়ব। রাজন মাথা নাড়ল ধীরে। উহু, চেষ্টা করেছি, কাম হয় নাই। বেশি চাপ দিতে গেলে দেখা যাইব ঝামেলা বাঁধাইব। তার চাইতে ভালো ওরে ওর মতো থাকতে দাও। কয়দিন পর এমনিতেই বিদেশ চইলা যাইব। সোহান থমকে গেল এক মুহূর্ত, তারপর বলল, কিন্তু সে দেশে আসছেই বা কেন? কাম কি তার? আর খুন সে না করলে করছে কে? রাজনের দৃষ্টি জানালার বাইরে। কালো রাতের দিকে স্থির। জানি না কিছু, তবে আমাগো এখন আরও সাবধান থাকতে হইব। মনে আছে আমাদের বাড়ির পুকুরে 2টা লাশ পাওয়া গেছিল? বলছিলাম তোমারে। সে লাশ 2টারও কিন্তু ঠোঁট সেলাই করা ছিল। তার মানে খুনি একজনই। ফারাজের পরনে কালো স্যুট প্যান্ট,
চোখে চোখে কাঁচ ঘষা কালো সানগ্লাস। নিরাসক্ত চেহারা নিয়ে সে যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তার পার্সোনাল দেহরক্ষীরা হুড়মুড়িয়ে ছুটে এসে একে একে সালাম ঠুকে দাঁড়িয়ে যায়। অভ্র গাড়ির দরজা খুলে দাঁড়ায়। গেটের একপাশে দাঁড়িয়ে আয়শা উকিঝুঁকি মারছে। মন ভালো নেই তার। কতদিন হলো সরকার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়নি। ওই লোকটার সঙ্গে ঝগড়া না করলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিজেকে ধরে রাখতে না পেরে সে গেট অবধি চলে আসে। হুট করে ফারাজের চোখে আয়শা পড়ে যায়। অভ্র ইশারায় তাকে ভেতরে যেতে বলার আগেই ফারাজ ঠোঁট বাঁকিয়ে হাসি টেনে জিজ্ঞেস করে, কি অবস্থা মেন্টাল দাদির নাতনি? উকিঝুঁকি মারছিস কেন? আশেপাশে তোর মজনু ফজনু আছে নাকি? আয়শার চোখ কপালে। ধরা পড়ে গেল নাকি? কিছু বলার আগেই অভ্র একটা খাকারি দেয়। ফারাজ চশমা খুলে ফু দিয়ে মুছতে মুছতে বলে, গাড়িতে পানি আছে কুদ্দুসের বাপ, জলদি পানি গেল। অভ্র গলা খাকারি সেরে গম্ভীর গলায় বলে, ভাই কাজে যাবেন না? আমাদের লেট হয়ে যাচ্ছে। আরে মিয়া রাখো তো আয়শা, আমরা জানি কই ছিলাম। ভাই একটু আগেও আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, এখনও আছি। কি বললে? একটু। ওহো, এর আগে কি বললে? ভাই। কোন জনমের ভাই? এ মানে এই জনমের। আব্বা লাগি তোর মেয়ে? এনা হ্যাঁ, ডাক আব্বা। আয়শা অভ্রর দিকে আর চোখে চায়। অভ্র ইশারায় সব অক্ষরে অক্ষরে বলতে বলে, জলদি, সময় নেই আমার। আব্বা হন আপনি আমার। আচ্ছা আব্বা, আমি এখন ঘরে যাই। ফারাজ তৃপ্ত ভঙ্গিতে মাথা নাড়ে। দ্যাটস মাই গার্ল। যাও মামুনি, এবার নাচতে নাচতে তুমিও স্বর্গে চলে যাও। আই ডোন্ট কেয়ার। আয়শা জলদি বাড়ির ভেতর ঢুকে পড়ে। সে যাওয়ার পর অভ্র ফারাজকে বলে ওঠে, শ্বশুর মশাই এবার বাড়িতে উঠুন, মেয়ের সাথে আপনাকেও স্বর্গে নামিয়ে দিয়ে আসি। হিসিয়ে বলে, কিছু বললি নাকি? না, বলেছি কি ভাই, গাড়িতে উঠে বসেন, কাজ আছে অনেক। ফারাজ গাড়িতে উঠতে যাবে এমন সময় পেছন থেকে কেউ ডাকে, বাবা ফারাজ, দাঁড়াও দাঁড়াও। ঘাড় ঘুরিয়ে ফারাজ দেখে পাশের বাড়ির সেই চিরচেনা বৃদ্ধ এগিয়ে আসছেন। ফারাজ একটা ঢোক গেলে, চুরি করার সময় দেখে ফেলেনি তো? আয় আল্লাহ, শেষে কিনা এভাবে ইজ্জতের বেগুন ভর্তা বানাবে। কি বলবেন খালু? আরে বাবা, পেয়ারা দিতে আসছিলাম বাড়িতে। কার বাড়িতে? তোমাগো বাড়িতে। ফারাজ ভেতর ভেতর আরেকটা ঢোক গেলে ফারাজের মুখটা শুকিয়ে যায়। আবার সেই পেয়ারা কাণ্ড। আজ তো দেখছে এত মানুষের সামনে ইজ্জতের প্রাণসস চাটনি হবেই হবে। ধ্যাত্রে, তখন তো আবার মানুষ তাকে সিঙ্গারায় মাখিয়ে মাখিয়ে মোচ মেরে খাবে। মেয়ে মানুষের তো এমনিতেই তার উপর কুনজর দেওয়ার স্বভাব আছে। বৃদ্ধ ঘাড় নেড়ে বলল, আরে জানো না, সমাজটা নষ্টামিতে ভইরা গেছে। কাইল্লাইতে কারা জানি নুপুর খুইল্লা আমার পেয়ারা গাছের সামনে কী সব করছে। পেয়ারা গাছটা অপবিত্র হইয়া গেছে। পবিত্র করার জন্য আশপাশের সবাইরে পেয়ারা বিতরণ করতাছি। কাল একটা মিলাদ পড়ামো, আইসো কিন্তু। ছ্যা, কন কি? এগুলারে ধইরা প্যাদানি দেওয়া উচিত। অভ্র কথাটা বলতেই ফারাজের হিচকি উঠে যায়। অভ্র গাড়ি থেকে পানি দিতে গেলে ফারাজ বলে, আমি ঠিক আছি, কাজ আছে, চল ভাই। লোককে বিদায় দিয়ে ফারাজ গাড়িতে উঠে বসে। পেয়ারাগুলো লোক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ফারাজ। তবে অভ্র হাতে একটা পেয়ারা নিয়ে গাড়িতে বসে ফারাজের দিকে তাকিয়ে কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে, ভাই, নূপুর খুলে কি কাজটাই না করল। শালারা বোধহয় পাক্কা খেলোয়াড়। কবে যে এমন দিন আমারও আসবে, আমার তো ভেবেই কাতুকুতু চলে আসছে। ফারাজ চোখ কুঁচকে বলে, আরেকটা কথা বলে দেখ, তোর প্রকৃতির ডাকও এখনই চলে আসবে। সকালবেলাতেই ফারাজ কোনো একটা দরকারি কাজে বেরিয়ে যায়। যাওয়ার পর চিত্রা আবারও বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু কখন যে ঘুম নেমে আসে চোখে টেরই পায় না। ঘুম ভাঙে অনেক পরে, ঘড়িতে তখন প্রায় 11টা। মাঝখানে একবার আয়শা এসে নাস্তা রেখে গিয়েছিল, কিন্তু চিত্রার কোনো কিছুতেই মন বসছিল না। রুম থেকে বেরোয়নি সে, এই একঘেয়ে দুপুর।
এই চার দেয়ালের ভেতরেই তার আজকের গন্তব্য। আজ কলেজে যাবার কথা ছিল তার, কিন্তু ফারাজ ব্যস্ত, তাই সে আবারও রক্ষা পেল। নীরু যেই কলেজে পড়ে সেখানেই তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু তাতে তার কি? মনে মনে খালি ফোন দিয়ে আসছে কি করে ফাঁকিবাজি করা যায়। শেষে উত্তর না পেয়ে নদীর কাছে যায়। নদী তখন কাঁথা সেলাই করছিল। বারান্দায় নদীর পাশে বসে চিত্রা জিজ্ঞেস করে, ভাবি, আমার না কলেজে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কি করব বলুন তো? নদী কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বরে জবাব দেয়, একটা বাচ্চা নিয়ে নাও, দেখবে ফারাজ তোমাকে আর কলেজে যেতে দিচ্ছে না। চিত্রা লজ্জায় মুখ নামিয়ে নেয়। হ্যাঁ, তারও শখ আছে, একটা বাচ্চা, ঘরে খেলা করবে, কোলে ঘুমাবে। কিন্তু বাচ্চা আবার নেয় কেমন করে? ওটা কি কোনো পণ্য সামগ্রী নাকি? আচ্ছা, বাচ্চা কি ফারাজের থেকে চাইতে হবে? যদি হিংসুটে লোকটা না দেয়? চিত্রা ঘরে ভালো করে চোখ বুলিয়ে আবারও প্রশ্ন করে, ভাই আসেনি? আচ্ছা, ওনারা কি এমন কাজ করে যে সারা রাত দিন বাইরে কাটাতে হয়? নদীর চোখ মুখ শুকিয়ে আসে, কি বলবে বুঝতে পারে না। আসলে তেনাদের কাজটাই এমন, বহুত কষ্টের। চিত্রা গলা নামিয়ে আবার জিজ্ঞেস করে, কি জানি বাপু, মাথায় ঢোকে না। আচ্ছা ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি যান না? বাড়ির কথা মনে পড়তে চোখ কেমন ছলছল করে ওঠে, চোখে জল চিকচিক করে। সে চোখের পানি সামলে বলে ওঠে, কেউ নেই, আমার কেউ নেই। তুমি কিছু খাবে? ঘরে বাতাসা আছে, দিব? না না, কিছু লাগবে না। গরমে মাথা কেমন যেন ঝিম ধরে আছে, গোসল করতে হবে। ঠিক সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে ফারিয়া, ব্যস্ত কণ্ঠে শুধায়, ভাবি, জলদি ওঠেন, আকবর আসছিল। রাজন ভাই দুপুরে মেহমান নিয়ে বাড়িতে আসবো। রান্না বান্না কত দূর? চিত্রা একটু অবাক হয়, কই, মেহমান আসবে তাকে তো কেউ কিছু বলেনি। কে আসবে? চিত্রা নুড়ির চুলে হাত বুলাতে বুলাতে ফারিয়ার দিকে তাকায়। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই নদী ফারিয়াকে বলে, সব আয়োজন শেষ, এখন খালি খাবার টেবিলে সাজানোর পালা। ফারিয়া একটু থেমে কাঁথার দিকে তাকিয়ে কেমন কটাক্ষ করে বলে, তো এই কাঁথা রেখা কামে লাগেন? আপনার তো আর বাচ্চার মুখ দেখার সৌভাগ্য নাই। কাঁথা কার জন্য সেলান? নদীর ভেতরটা ছলছল হয়ে আসে। কদিন আগেও তো মা হয়েছিল সে। সেদিন হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে না পড়লে আজকে তার কোলেও সন্তান থাকতো। ফারিয়ার কথা চিত্রার মোটেও পছন্দ হয় না। চিত্রা তীব্র বিরক্তি নিয়ে যায় নদীর দিকে। নদী চুপ, খুব করে চুপ, কিন্তু তার ভেতরটা কাঁদছে। চিত্রা নদীকে চুপ থাকতে দেখে ভীষণ ক্ষেপে গিয়ে বলে, এটা কি ধরনের ব্যবহার? ভাবি এই বাড়ির বড় বউ, ওনার সাথে এভাবে কেন কথা বলছো? বাদ দাও না চিত্রা, আমি কিছু মনে করিনি। ফারিয়া কৈফিয়ত দেওয়ার জন্য অপেক্ষা করে না, কেমন যেন মুখ বাঁকিয়ে হৈ হৈ করে রুম থেকে বেরিয়ে যায়। চিত্রাকে স্বাভাবিক করতে নদী বলে, তুমি জানো না মেহমান আসবে যে? কেউ বলেনি তো? কে আসবে? নীরুকে দেখতে আসবে। ভালোই হবে, দেখতে আসুক। আমিও চাই মেয়েটার যেন বিয়ে হয়ে যায়। চিত্রা মুখ ঘুরিয়ে ফেলে, কেন গো, তুমি চাও কেন? আমার স্বামীর দিকে নজর দেয় ওই মেয়ে, বুঝি না মনে করেছে? সবই বুঝি, খাই না তো সুজি, তাই সব কিছুই বুঝি। হিংসা হয়? নদী মিটমিট করে হাসে, না পুড়িয়ে মারতে ইচ্ছে করে। চিত্রা আনমনে বিড়বিড়িয়ে ওঠে, কিছু বললা? কই না তো। আচ্ছা, পাত্রকে? এবারও কি পিয়াস ভাইয়ের মতো কাহিনী হবে নাকি? আল্লাহ মাফ করুক। নদী থেমে একটু ভাবে, কি জানি নামটা? ও আচ্ছা, মনে পড়েছে, পালোয়ান। পাত্রের নাম সোহান পালোয়ান। আমি এই কাইল্লা ব্যাডারে বিয়া করবো না, মরে গেলেও না। আরে, কি ধরনের কথাবার্তা? কালা মানুষের মন ভালা হয়, জানিস না? তাহলে তুমি বিয়ে করে ফেলো, বড় আব্বা তো বুড়াই হয়ে গেছে। রুমানা চোখ রাঙাতেই নীরু চুপসে যায়। নীরুকে জোর করে সাজানো হয়েছে।
একটু পরপর জোহান রুমে উকিঝুঁকি মেরে হাঁক তুলছে। হয়েছে, আর কত সময় লাগবে? বালের আটা ময়দা মাখন লাগে, থোমায় এত কিছু মাইরা বাল ফালাইব। রুমানা একটু পরপর জোহানকে রুম থেকে বের করে দেয়, গালাগাল করে, চেঁচিয়ে বলে, বাড়ির মধ্যে সব হইল এক একটা নাহালত, জানোয়ার মানুষ করছি। মুখের কি সিঁড়ি এক একজনের। চিত্রা রান্নাঘরে হাতে নাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। গরমের কারণে গোসল করেছিল সে, সেই তো আবার ঘেমে একাকার। ফারাজ ঠিকই বলেছে, রান্নাঘর আর বাথরুমেও এসি লাগানো উচিত। এত ছোট লোকিপনার মেনে নেওয়া যাচ্ছে না। চিত্রা ওই কাচের বাটিটা দাও তো, মাংস ঢালি। চিত্রা এগিয়ে দিতেই মোহনা তাতে মাংস পরিবেশন করে। ভাবি, আমি নিয়ে যাব? যাই না প্লিজ, ওই কাইল্লা জামাই দেখার শখ হচ্ছে। তুমি জানলে কেমন করে জামাই কালো না সাদা? নীরুর ঘরের সামনে উকি মেরেছিল আয়শা। নীরু নাকি ওইসব বলছিল। সব জেনে আমারও জামাই দেখার শখ হচ্ছে। নিজের ফর্সা স্বামী থাকতে পরের হবু বরকে দেখার এত শখ কেন? মোহনা কাজ থামিয়ে জিজ্ঞাসা করল। সেটা তো আমিও বলি, নিজের অমন সুন্দর স্বামী রেখে পরের বরের উপর নজর দেওয়াটা কি ঠিক? যাই হোক, আমার ভাসুর সাহেবও কিন্তু মাশাল্লাহ। চিত্রার দৃষ্টি স্থির। সে বাঁকা হেসে জবাব দিল, কি বুঝাতে চাইছ? মোহনা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে পুনরায়, যা বুঝে গায়ে তীরের মতো খোঁচা বিঁধেছে আপনার? আপাতত তাই বুঝাতে চেয়েছি। চিত্রা নিজের চুলগুলো কানের পেছনে সরিয়ে নিল। কথা শিখেছ দেখছি, মরার খুব শখ। এইবারের মাছেদের চুপচাপ লুকিয়ে মুখ বুজে থাকতে হয়, বলা তো যায় না। কথার কারণে কোন বিড়ালের নজরে পড়ে যাও? মোহনা ভ্রু কুঁচকে বলল। চিত্রা হেসে ফেলল, বলল, মাছের খবর জানি না গো ভাবি, তবে বাড়ির সবচেয়ে ভয়ানক আর হিংস্র বুনো বিড়ালটা কিন্তু আমারই পোষা। বলেই বাটি হাতে গুনগুন করে চিত্রা বাহিরে চলে গেল। সোফার ঘরে বাড়ির সব পুরুষ মানুষ বসে আছে, সোহান পালোয়ানও তাদের মধ্যে। চিত্রা ডাইনিং টেবিলে তরকারির বাটি রাখার অজুহাতে বসার ঘরের দিকে উকি দেওয়ার চেষ্টা করে। খানিকটা ভিড়ের আভাস দেখা যাচ্ছে, চেহারা নয়। হঠাৎই রুমানা এসে বলল, মিষ্টি আনো বউ, খুশির খবর আছে। চিত্রা কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি খবর? রুমানা ফিসফিস করে বলল, নীরুর বিয়া আইজি হইতেছে, তাড়াতাড়ি গিয়া ওরে নিয়ে আসতে হইব। চিত্রা তড়াক করে রান্নাঘর থেকে মিষ্টির বাটি এনে রুমানার সামনে ধরতেই রুমানা আবার বলল, সবাই কাজে ব্যস্ত বউ, তুমি নিজেই মেহমানদের সামনে গিয়া মিষ্টিটা দিয়ে আসো। চিত্রা একটু থমকে বলল, আমি? এত পুরুষ মানুষ বসে আছে, উনি জানলে তো বকবেন। রুমানা হেসে বলল, ফারাজের কথা কও, ওরে না জানাইলেই তো হইব। যাও যাও, একটু শরীর চালাও। রুমানার কথার অবাধ্য হওয়ার সাধ্য নেই চিত্রার। সে মাথায় শাড়ির আঁচল টেনে নেয়। যদিও সকাল থেকে তার গায়ে ছিল কামিজ, কিন্তু রুমানা একগাদা কথা শুনিয়ে দিয়ে বলেছে, বাড়ির বউরা শাড়ি পরে, এসব কামিজ টামিজ এই বাড়ির জন্য নয়। ইস, ফারাজ পাশে থাকলে আজ এতটা কথা শুনতে হতো না। কেন জানি চিত্রার মনে হয় ফারাজকে বাড়ির সবাই খুব ভয় পায়, যেন তার কথাই শেষ কথা, বাধ্য হয়েই হোক অথবা অন্য কোনো অজানা কারণে। কিন্তু কারণ কি তা চিত্রা আজও জানে না। ফারাজকে ঘিরে এত ভয়, এত মেনে চলার আসল কারণটা কি? ওদিকে বসার ঘরে সোহান, রাজন আর রোশানের সঙ্গে কথা বলছে। বিয়ে করতে এসেছে অথচ পরিবারের কাউকে আনেনি। এমনভাবে কেউ মেয়ে দেখতে আসে? আর এখানে তো মেয়েকে দেখার আগেই বিয়ে পাকা করা হয়েছে। কি অদ্ভুত! মনে হচ্ছে পারিবারিক বিয়ে নয়, ব্যবসায়িক বিয়ে হচ্ছে। সেদিন রাজন যখন নীরুর জন্য প্রস্তাব নিয়ে আসে, সোহান খানিকক্ষণ নিশ্চুপ থাকে, তারপর হঠাৎই রাজি হয়ে যায়। রাজন তো অবাক, কারণ বিয়ের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠত সোহান। সে বারবার বলে, যারে তারে বিয়ে করব না, যে প্রথম দেখাতে মন কাইরা লইব, তারই চায় সোহান পালোয়ান।
চিত্রা মিষ্টির বাটি হাতে নিয়ে বসার ঘরে ঢোকে। তখনও সোহান দেখতে পায়নি তাকে। তবে ঠিক সেই মুহূর্তে রাজন বলে ওঠে, আরে চিত্রা, তোমার কষ্ট করার কি দরকার ছিল? চোখের কোণায় চিত্রার চূড়ান্ত লজ্জা জমে ওঠে। আর তখনই সোহানের গভীর কালো চোখ থমকে যায় চিত্রার দিকে। এ যেন অমাবস্যা রাতে পূর্ণিমার অপ্রত্যাশিত আগমন। এক মুহূর্তে স্থির হয়ে যায় সোহানের অন্তর। বুকের ভেতর থরথর করে কিছু একটা। চোখ দিয়ে জ্বলে ওঠে এক ঝলসানো আকুলতা। সোহান মনে মনে বলে ওঠে, স্বরূপা আগুন সুন্দরী, এক নজরে লাগিয়া দেখা দিয়ে আমারে ধ্বংস না করলেও পারতা। চিত্রা সোহানের দিকে মিষ্টির বাটি এগিয়ে দিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত হঠাৎ করে তার বাহু চেপে ধরে টেনে নেয়। আকস্মিক টাল সামলাতে না পেরে সে ধাক্কা খেয়ে পড়ে যায় একটা প্রশস্ত উষ্ণ বুকের ওপর। ভয়ার্ত দৃষ্টিতে মাথা তুলে চেয়ে দেখে সেই উষ্ণ বুকের অধিকারী আগ থেকেই তাকিয়ে আছে তার দিকে। দুই চোখে আগুন জ্বলছে, ক্ষিপ্ততার চাহনি। গভীর সেই দৃষ্টি চিত্রার বুক কাঁপিয়ে দেয়। তার ঠোঁট কেঁপে ওঠে। ফারাজ! বসার ঘরে দাঁড়িয়ে থাকা সেই চোখের মালিক হঠাৎই গর্জে ওঠে, আয়শা! শব্দ ফোটার সঙ্গে সঙ্গে আয়শা দৌড়ে আসে। তার ঢোক গেলারও সময় নেই। তোর ভাবিকে সঙ্গে নিয়ে রুমে চলে যা, এখনই। চিত্রা কাঁপা কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করে। কিন্তু ফারাজ! রুমে যাও চিত্রা! দাঁত চেপে ফিসফিসিয়ে গর্জনে জবাব দেয় ফারাজ। চিত্রা কিছু না বলে নীরবে সিঁড়ির দিকে পা বাড়ায়, মাথা নিচু, মনে তোলপাড়। ফারাজ হঠাৎ এমন রাগে ফেটে পড়ল কেন, কিছুই বুঝতে পারছে না। গর্জনের শব্দে চমকে ওঠে নিশি। দোতলার বারান্দায় এসে দাঁড়ায় সে। কিন্তু পিয়াস এক মুহূর্তের জন্য তাকে নিচে নামতে দেয় না। আজ শুক্রবার। জুমার নামাজ শেষ করে একটু আগেই সে ঘরে ফিরেছে। এখনও গায়ের পাঞ্জাবিটা খোলার ফুরসত হয়নি। এরই মাঝে নিচে আবার কি অশান্তি শুরু হয়ে গেল। পিয়াস স্ত্রীর হাত ধরে বলল, ভেতরে যাও। নিচে তখন ভয়ানক নিস্তব্ধতা। রুমানা, সুলেমান এলাহি তারা চুপ, দাঁতে দাঁত চেপে নীরবে দাঁড়িয়ে আছেন, যেন ফারাজের রোষের ভারে পিষ্ট হয়ে গেছেন। সোহান চুপচাপ তাকিয়ে আছে ফারাজের দিকে। তার চোখে বিন্দুমাত্র বিচলন নেই, ঠান্ডা স্থির গভীর সেই দৃষ্টি। আমার বউকে রাস্তাঘাটের মেয়ে মনে হয়? ফারাজের কণ্ঠ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। কে পাঠিয়েছ ওকে এত মানুষের সামনে? নিজের ইচ্ছায় আসার মতো মেয়ে তো নয় চিত্রা। মোহনার নদী তখন রান্নাঘরের কোণায় দাঁড়িয়ে আছে। মোহনার চোখ স্থির থাকলেও নদীটা ভয়ে আকুপাকু করছে। ফারুকে উপরে পাঠানো হয়েছিল নীরুকে আনতে, সে এখনও ফেরেনি। রুমানা নিঃশ্বাস আটকে চুপ করে আছে, চোখে মুখে ভয়। রাজন দাঁড়িয়ে উঠে বিরক্ত স্বরে বলল, তুই ঠিক আছিস তো? তামাশা লাগাইছিস কেন? এসব কাজ বাড়ির বউরা না করলে কি আমরা মরদরা করব? করাই উচিত, কারণ আপনারা তো কেউ আবাদ পুরুষ নন, সব হাতে চুরি পরা কাপুরুষ। ফারাজের চোখ রক্ত জলে জলজল করে ওঠে। আসল পুরুষ কখনোই চরিত্রহীন হয় না। রাজনের কণ্ঠ জ্বরে ওঠে, তুই ওই মেয়ের জন্য সবার বিরুদ্ধে যাইতাছিস। পস্তাবি ফারাজ? ফারাজ ঠান্ডা গলায় তীব্র জেদে বলে, পস্তাবো কিনা ওটা সময়ই বলে দেবে। থামে সে, হঠাৎই গর্জে ওঠে, আমি কিন্তু কথার রিপিট করতে পছন্দ করি না। উত্তর এখনো পাইনি। আমার বউকে এখানে কে পাঠিয়েছে? রুমানার কপাল বেয়ে ঘামের রেখা নেমে এলো। কণ্ঠ শুকিয়ে গেছে, তবুও কাপা গলায় মিনমিন করে বলে ওঠে, বাবা, আমি সত্যি বুঝতে পারি নাই। ফারাজ ধীর ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে তাকায় মায়ের দিকে। সেই দৃষ্টিতেই শরীরের সব স্নায়ু গলতে থাকে রুমানার। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। নিস্তব্ধতার ভেতর ফারাজের কপালে শিরা আর ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। কর্ধতার রক্তের ধারায় পিষে ফেলেছে সব সংবেদন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সোহানের পাশে গিয়ে বসে। নিস্পৃহ ভঙ্গিতে এক টুকরো মিষ্টি মুখে দেয়, আঙুল চেটে নেয় চিবিয়ে।
তারপর 2 পা আলগা করে পায়ের উপর পা তোলে ঠান্ডা গলায় বলে, ডিয়ার মা, আপনি সর্বদাই কেন বুঝতে পারেন না? কোন পদ্ধতিতে আপনাকে বোঝালে আপনি বুঝবেন? রুমানা কাঁপতে থাকা ঠোঁটে কিছু বলতে যায়। ফারাজ ততক্ষণে ঠান্ডা হিমকণ্ঠে আবার বলে ওঠে, বোঝেন না তবুও এত লাফালাফি? বয়সের সঙ্গে মাথার মগজ খেয়ে ফেলেছেন নাকি? আশা করি ফারাজ এলাহির মানুষ খুনের বিবরণ আপনার জন্য অজানা নয়। চলন্ত বন্দুকের সামনে ঘুরছেন আপনারা সবাই। চলন্ত বন্দুকের সামনে বাঁচা কিন্তু মুশকিল, তা জানেন তো? কদিন পর মরবেন, কবরে ফেলে আসা হবে। তাই সময় আছে, ভালো হয়ে যান। কারণ ফারাজ ছাড় দেয় তবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হুট করে জোহান উঠে দাঁড়িয়ে হেসে বলে, বউকে এত ভালোবাসা ঠিক না, নজর লেগে যেতে পারে। এক মুহূর্তেই ফারাজের চেহারা পাল্টে যায়। সে দাঁড়িয়ে পড়ে, চোখ রাঙিয়ে এক ঝটকায় জোহানের গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, জানোয়ার, তোর নজরের গুষ্টি। থেমে যায় ফারাজ, ফের দাঁত পিষে বলে ওঠে, তুই মিতালিকে খুন করেছিস আমি জানি, তবুও চুপ আছি। জানিস কেন? কারণ তোর মৃত্যুর খবর শুনলেও আমার বউটা জিজ্ঞেস করবে, জোহান ভাই কোথায়? বউয়ের চোখে তোদের ভালো রাখছি, ভালো থাক। তা না হলে মিতালির থেকেও ভয়ানক মৃত্যু তোদের কপালে লেখা ছিল। সাবধান হ। রাজন চুপসে যায় ফারাজের কথায়। এমনকি সেখানে উপস্থিত বাড়ির বউরাও বিস্মিত। আগেই তারা বুঝতে পেরেছিল ওই মেয়ের খুন এমনি এমনি হয়নি। নিশ্চয়ই কিছু দেখে ফেলেছিল, নয়তো ফাঁসানো হয়েছিল কোনো কিছুর জন্য। সোহান পালোয়ান তখনও চুপচাপ। সে জানে ফারাজ কেন এতটা ক্ষিপ্ত। কারণ ফারাজ কখনো চায়নি আলো আঁধারির সাক্ষাৎ হোক, অথচ আস্থা হয়েই গেল। এখন তো পালা আলোকে আধারের গ্রাস করার। রাজনের বুকের ভেতর কেমন যেন করতে থাকে। তার মানে কি সেদিন আকরামার ফারুককেও খুন করেছিল ফারাজ, শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য ভাইয়ের সঙ্গে বিরোধ? এসব করে লাভই বা কি? রোশান একপাশে চুপ করে বসে আছে। এসব নিয়ে তার কিছুই যায় আসে না। তবে ফারাজকে যে সে সহ্য করতে পারে না তাও না, কিন্তু কখনো কখনো সহ্য করতেই হয়। সুলেমান এলাহিও থম মেরে বসে আছে। বারবার ফোন আসছে জুনায়েদ এলাহির। পৌরসভায় সম্মেলন আছে, উপস্থিত থাকা জরুরি। কিন্তু সুলেমানের এখন সেদিকে কোনো খেয়াল নেই। আল্লাহ ভালো জানে বাড়িতে আবার কোন কাহিনী শুরু হবে। সুলেমান চায় ছেলেরা মিলেমিশে থাকুক, একসঙ্গে মিলে খারাপ কাজ করলেও যেন একসঙ্গেই করে। তারা কেউ যেন নিজেদের মধ্যে খুনাখুনিতে লিপ্ত না হয়। কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাগো পাপ নিয়া নাড়াচাড়া করলে কিন্তু তোরগুলা বাহির হইব ফারাজ, গলা নিচু করে বলে রাজন। তুইও ভালা থাক, আমাগোরও থাকতে দে। নিজের মানুষের ক্ষতি কইরা লাভ কি? আমরাও চাই তুই অন্তত একটা সুন্দর সংসার কর, বউটারে লইয়া সুখে থাক। এই আপোষদ্বন্দ্ব বাদ দে। ফারাজ ঠান্ডা গলায় উত্তর দেয়, সেটাই তো চাই। তবে একটা কথা মনে রাখবেন, আমি মরলে আপনাদের নিয়েই মরব। একা মরতে ভালো লাগে না। উপর নিয়ে একসঙ্গে গল্প সল্প করব, চা পানি খাবো। ভাবছি ভাবিদেরও সঙ্গে নিয়ে যাব। চা পানির ব্যবস্থার জন্য লোক তো লাগবেই। মজা করতাছি না, চোখ কুচকে বলল রাজন। আমিও না। ফারাজের সোজাসাপটা জবাব। রোশান মাছ থেকে বলে উঠল, নীরুর বিয়েটা পাকা হইছে সোহানের লগে, আর ঝামেলা করিস না। তুইও একটু থাম ফারাজ। ফারাজ হালকা হেসে উঠে দাঁড়ায়, সোহানের সঙ্গে হাত মেলাতে মেলাতেই বলে, শুভ কামনা। আমাদের অভিনেত্রী আপারে গলায় ঝুলাইবার জন্য। এত খুশির খবর মনে হয় আমার জন্মের আগেও আমি পাই নাই। সে বাঁকা হেসে পুনরায় দৃষ্টি নিবদ্ধ করে সোহানের চোখে, বলে, যাই হোক সোহান ভাই, রুমে যাই। বউটারে একা রাখলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এখনও তো আবার বাচ্চার বাপ হওয়া বাকি। আঙুল কপালে ঠেকিয়ে সালাম ঠুকে বিদায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দোতলা থেকে আসা ফারিয়ার চিৎকারে থমকে যায়। ফারিয়া উপর থেকে চিৎকার করে বলে, হায় আল্লাহ!
নীরুরে কোথাও পাওয়া যাইতাছে না। চিত্রা বারান্দায় উদাস মনে বসে আছে, আকাশের দিকে চেয়ে আছে সে। নীরুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তা কুরে কুরে খাচ্ছে তাকে। সে জানে নীরু ফারাজকে ভালোবাসে, তবুও তো সব ভালোবাসা যদি পূর্ণতা পেয়ে যেত, তবে অপূর্ণতার গল্পগুলোর কি হতো? মন খারাপ কেন? চিত্রা পেছনে তাকায় না, দরকারও পড়ে না। সে জানে ফারাজই এসেছে। সে আকাশের দিকে তাকিয়েই বলে, এই বাড়িতে কিছু একটা চলছে ফারাজ। ফারাজের কপালে ভাঁজ পড়ে। কেন? কি হয়েছে? আমরা ঢাকায় যাওয়ার আগের দিন মিতালি আমাকে কিছু একটা বলতে চেয়েছিল। ওই দিন যদি তার কথা শুনতাম তাহলে হয়তো সে আজ বেঁচে থাকতো। ফারাজ একটু বিরক্ত হয়। আবার সেই সব কথা শুরু করেছ? চিত্রা থেমে না থেকে বলে, আপনি খুঁজে বের করুন না, কারা এসব করছে। আমি? এসব তো পুলিশের কাজ। তাহলে থানায় চলুন। ওকে খুন করা হয়েছিল অথচ আত্মহত্যা বলে চালিয়ে মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। ফারাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সে চিত্রাকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। বারান্দার বাইরে শনশন করে বাতাস বইছে। আকাশটাও মুখ গোমরা করে আছে। আজও কি তবে মন আকাশে বৃষ্টি ঝরবে? সুলেমান এলাহির চোখে ঘুম নেই। গভীর রাতে বারান্দার দিকে জানালার পাশে দাঁড়িয়ে আছেন, মুখে বিরক্তির ছাপ। রুমানার উপর রাগে তেতে আছেন তিনি। কেন যে চিত্রাকে দিয়ে এমন কাজ করানো লাগলো? এসব না হলে হয়তো আজ এই বাড়িতে এত তামাশা জমতো না। রাজন লুঙ্গি ঠিক করে বাবার পাশে এসে দাঁড়ায়। রুমের মধ্যে মায়ের সঙ্গে রোশান বসে আছে। রাজন বাবাকে রুমে এনে বসায়। সবাই গোল হয়ে বসে। রাজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি কাণ্ড ঘটে গেল! ভেবেছিল সোহানের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হলে ব্যবসায়িক সম্পর্কটাও বাড়বে। বিয়ের জন্য রাজিও হয়েছিল, বাড়িতেও চলে এসেছিল। কিন্তু কি লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়ে ফিরে যেতে হলো। ভাগ্যিস বিয়ের বিষয়ে বাড়িতে কোনো কথা বলেনি। তাহলে পরিবারের মানুষ এলাহি বাড়ি সম্পর্কে কি ভাবত? নদী এসে কাপগুলোতে চা ঢেলে দেয়। কিছু বলতে চাইছে কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। চাহনিতে কিছু একটা বলতে চাইলেও সে শব্দ খুঁজে পায় না। রোশান এবার খেয়াল করে, প্রশ্ন ছুড়ে দেয়, কিছু বলবেন ভাবি? নদী হোঁচট খাওয়া গলায় জিজ্ঞেস করে, নীরুর কোনো খবর? রাজনের মুখ সঙ্গে সঙ্গে কুঁচকে ওঠে। ঘৃণা গিলে ফেলা দৃষ্টিতে নদীর দিকে তাকায়। ওই শালির ঘরের শালি, ঘরে যা তুই। নদী কেঁপে ওঠে। রাজন এবার চিৎকার করে ওঠে, নদীর এত সাহস! এই বাড়ি থেকে পালায় কেমনে? তাও জানালার কাটকাইটটা। এসব দিনে করা হয় নাই, রাতি সাজানো হইছে। তার চেয়ে বড় কথা, বাড়ির পেছন দিয়া পালাইছে। দুপুরের সময় ওই পেছনে কোনো মানুষ যায় না। ফারাজরে আগেই বলছিলাম ক্যামেরা লাগা। না, তা কেন লাগাবে? তবে নীরু একা পালায় নাই, ওরে সাহায্য করছে কেউ না কেউ। কিন্তু পালাইয়া যাইব কই? ওরে ধরতে পারলে কসম খোদার জবাই কইরা ফেলমু। একটু থেমে নদীর দিকে হাত তুলে ইঙ্গিত করে বলে, বাজার ঘরের বাজা ঘরে যা, তোরে দেখলেই গায়ে বিষ ধরে আমার। নদী আঁচলে মুখ ঢেকে চোখের জল ফেলে চুপচাপ চলে যায়। মনে প্রশ্ন জাগে তার, স্বামীরা কি এভাবে স্ত্রীদের অন্যের সামনে অপমান করতে পারে? নারী বলে কি সব সহ্য করতে হয়? পুরুষের দোষে গৌরব, নারীর দোষে কলঙ্ক কেন? পুরুষ করলে গুণগান, নারী করলেই বদনাম। খোদা, সব যদি তোরই সৃষ্টি হয় তবে এত ভেদাভেদ কেন? নদী চলে যাওয়ার পর রোশান এসে দাঁড়ায় রাজনের সামনে। গলা নিচু করে বলে, ভাই, আকরাম আর ফারুকরে ফারাজি খুন করছে মনে হয়। তাইলে সে আমাগেরও ছাড়বে না, কিছু না কিছু করতেই হইব। রাজন ধীরে মাথা নাড়ে। আমি মনে করি অগ বিদেশ চইলা যাওয়াতেই উচিত। কয়দিন পর দেখমু তাগো জামাই বইয়ের পিরিতির চোটে আমাদের গোপন গুমর ফাঁস হয়ে যাবে। শালা ফারাজ নিজেও মরবে, আমাগোরও মাইরা ছাড়বে। রোশান ধীরে শ্বাস ছেড়ে বলে,
চিত্রা যেন কিছু না জানে। ও জানলে তার আবদারি হয়তো ফারাজ আমা করে খাইব। রাজন চুপ থেকে শীতল কণ্ঠে জবাব দেয়, কিন্তু যদি ফারাজ আমাদের মাইরা ফেলার আগেই তার মৃত্যু হয়? চিত্রারে আমার লাগবো, বিয়া কর্ম ওরে। সোহান ধীরে সিগারেট জ্বালায় ধোঁয়া ছেড়ে বলে, আপনার মাথা ঠিক আছে? চিত্রার বিষয়ে কোনো ভাগাভাগি হবে না, আমি সহ্য করব না। সোহান ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, আমি তো চাই তুই জ্বলে পুড়ে মর। যাই হোক, ওরে কিন্তু আমি অনেক আগেই কিন্না রাখছি। জোহান চমকে ওঠে, মানে? মানে ফারাজ চিত্রার বিয়ের দিন মিজান সাহেবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। সে নতুন মেয়ে এনে দেবে, মেয়ে নাকি অনেক সুন্দরী। অগ্রিম টাকা ছাড়া মিজান কাজ করে না, তাই পুরো টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়ে আসলো না। কেন? কারণ সেই মেয়েটারই তোর ভাই বিয়ে করে মাঝরাতে ওই বাড়ির বউ কইরা আনছে। জোহান এবার সত্যিই থমকে যায়। চিত্রারে তোর ভাই বিয়ে করছে কেন জানোস? সোহান ফের বলে উঠল, জানি না, তবে উদ্দেশ্য ছাড়া চিত্রা তালুকদারকে বিয়ে করে নাই তা জানি। কীরকম উদ্দেশ্য? এইসব জানলে তো আমি ফারাজ এলাহি হয়ে যেতাম। যাই হোক, চিত্রা হলো তালুকদার বাড়ির মেয়ে। 10 বছর আগে সেই রাতে পুরো তালুকদার পরিবারের সবাই মারা যায়। শুধু বেঁচে থাকে বংশের একমাত্র মেয়ে চিত্রা। আর যেই দিন ওকে আপনার হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেই দিনই কোনোরকম আগাম বার্তা ছাড়া আমার ভাই বিদেশ থেকে ফিরে হুট করে ওকে বিয়ে করে মাঝরাতে বাড়িতে নিয়ে আসে। অদ্ভুত না? এসবের উত্তর খোঁজার চেষ্টা করে নাই কেউ? সোহান সিগারেটটা ছুঁড়ে ফেলে বলে, বালের ঠেকা। বলি জোহান ফলের ঝুড়ি থেকে ছুরিটা তুলে নেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, কতদিন রক্ত খাই না ভাই, আপনি কখনো রক্ত খাইছেন? আমি তো খুনি, রক্ত মুখে ছিটে পড়ে, কতবার যে স্বাদ নেওয়া হইছে, তবে স্বাদের না। জোহান হাসে, লাগবেই বা কেমনে? আপনি তো বেটা মানুষ মারেন। মেয়ে মানুষের রক্তের স্বাদ একবার মুখে লাগলে বুঝতেন এই জোহান কেন মেয়ে মানুষ খুন করতে এত ভালোবাসে। সোহান তাকায় তার দিকে, কয়টা খুন করছিস? 29টা। জোহান ছুরির ফলা আঙুলে ছোঁয়ায়, রক্তের এক ফোঁটা গড়িয়ে পড়ে। চিত্রারে মারলে 30টা পূর্ণ হবে। এই ঘোড়ার ডিমের বাড়িতে পীড়িত করার মতো একটা জায়গাও নাই। আমি আর লুকিয়ে লুকিয়ে পীড়িত করতে পারতাম না রে। বলেই আয়শা ঠোঁট উল্টে অভ্রর মাথায় ঘুরিয়ে একটা মৃদু জ্বর বসিয়ে দেয়। আহ, লাগছে তো। অভ্র কাতর গলায় বলে, ছ্যা, চুপ কর বেডা, পচা কথা কইস না। চল, এখনই যাই কাজী অফিসে, তোকে ভরসা করা যায় না। যদি আবার অন্য কাউকে পেয়ে পালাইয়া যাস। আগে চলো, একটু প্রেম করে আসি। কোথায় করবি? উপরে। শালা, আমার তো এখনো বিয়েই হয় নাই। বিয়ের আগে উপরে পাঠাতে চাস? আমি মরলে কুদ্দুসকে জন্ম দেবে কে? তোর নানি? ঘরণী? অন্তত আমার নানির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিস না প্লিজ। অভ্র আয়শার হাত ধরে চোরের মতো সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। ছাদে তখন দক্ষিণা হাওয়া। অভ্র খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আয়শার হাত জড়িয়ে ধরে। আয়শা হঠাৎ হেসে ওঠে, এই শালা, আমার হাতে কাতুকুতু লাগে। ধন্যবাদ আমার মুডটা তামা তামা করার জন্য। সরি সরি, আবার ধর, এবার হাসমু না। অভ্র এবার 2 হাত দিয়ে আয়শাকে ছুঁয়ে দেখে, চোয়ালে হাত রাখে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আবেগে বলে ওঠে, একটা চুমু খাই তোকে। চিত্রার মন ভালো নেই। এই বাড়িতে যেন একটার পর একটা অশান্তি লেগেই আছে। ঘুম তার চোখ ছেড়ে বহু দূরে পালিয়েছে। ঘুম আসছে না বিবিজান? পাশ থেকে জিজ্ঞেস করল ফারাজ। না, সংক্ষেপে উত্তর দেয় চিত্রা। চিত্রা শুয়ে থাকা অবস্থায় উঠে বসে। খাঁচার দিকে তাকিয়ে হ্যামস্টারগুলোকে দেখে বলে, ওদের এখনো নাম দেওয়া হয়নি। ওদের নিয়ে ভাবছো কেন? তুমি বরং আমার ভবিষ্যৎ গ্যাদাগেদির নাম নিয়ে ভাবো। সময় হলে ভাববো। আমি তো এখনো বাচ্চা। কি বলো, এখনো বড় হওনি? না। ছ্যা, কি ছোট লোকই ব্যাপার হয়ে গেল।
সময়ের অভাবে এখন তোমাকে জোর করে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবেন? খাইয়ে খাইয়ে? কি খাওয়াবেন? ভালোবাসা? ওসব ছোটলোকি খাবার আমি খাই না। ভালো জিনিস কেন খাবে বউ? তুমি তো আমার মাথা খেয়েই কুল পাচ্ছ না। ঠিকই বলেছেন, ভালো কিছু তো খাওয়াই হয় না আমার। খাই শুধু অখাদ্য, মানে আপনার মাথা। আবুলের নাতনি রে, রাতটা আজ ভীষণ ঠান্ডা। দক্ষিণ হাওয়া বারংবার চুপিসারে কারো কান ঘেঁষে কিছু বলে চলে যাচ্ছে। ছাদে পা রাখতেই ফারাজ থমকে দাঁড়ায়। বাতিগুলো নিভে আছে। চারপাশ কি ভীষণ অন্ধকারে নিমজ্জিত। গা ছমছম করা একটা অনুভূতি চিত্রার বুক চেপে ধরে। ভয় করছে বিবিজান? আপনি পাশে থাকলে আমার কেন জানি একদমই ভয় করে না। একটা কথা বলবো? বলো। মৃত্যুর পর আমাকে দাফনের পর যখন সবাই চলে যাবে, তখন আপনি খানিকটা সময় না হয় আমার সাহস হয়ে কবরের পাশে বসবেন। অন্তত প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে, জবাবদিহিতার আগে। এসব শুনতে চাই না চিত্রা। তোমাকে ছাড়া মুহূর্ত বাঁচারও ইচ্ছে নেই আমার। তুমিহীনা এক মুহূর্ত বেঁচে থাকার কথা চিন্তার আগেই যেন আমার মৃত্যু হয়। পরিবেশ থমথমে হয়ে যায়। নীরবতা কাটাতে চিত্রা ফারাজের হাত ধরে। সে সিঁড়ির ধাপে মৃদু শব্দে বলে ওঠে, ফারাজ, আমি না কারো গলার আওয়াজ পাচ্ছি। মেয়েলি হাসির শব্দ। আপনি শুনতে পাচ্ছেন না? ফারাজ মুহূর্তের জন্য থমকে যায়। সে কান পেতে শোনে। হ্যাঁ, সত্যি। ছাদের শেষ কোণ থেকে মেয়েলি হাসির চাপা শব্দ ভেসে আসছে। অন্ধকারে কে হাসছে এত রাত করে? এই বউ। ছাদে মনে হয় কোনো ডাইনি আছে। জলদি বাসায় চলো। ফারাজ আধা ভয়ে বলে ওঠে। চিত্রা চোখ শুরু করে প্রশ্ন করে, কেন? ভূতে ভয় পান আপনি? ভূতের তো হ্যান্ডসামদের উপর বেশি নজর থাকে, জানো না তুমি? নজর লেগে যেতে পারে, তাই যেতে বলছি। চিত্রা ভ্রুকুচকে হাসে। এখানে হ্যান্ডসামকে? ফারাজ এক মুহূর্ত থেমে যায়। উত্তর খুঁজে না পেয়ে চুপ। চিত্রা হেসে বলে, উফ, সরি, আপনার কথা তো ভুলেই গিয়েছিলাম। ছাদে এখন শুধু বাতাসের শব্দ। দূরের গাছের পাতায় হালকা শাসা করে বাতাস খেলা করছে। চিত্রা এগিয়ে যায় ছাদের শেষ দিকে। পেছন ফিরে ফারাজকে না দেখে হিসহিসিয়ে বলে, আসছেন না কেন? আমি নিশ্চিত বাড়িতে চোর ঢুকেছে। আমার সঙ্গে চলুন, চোর ধরতে হবে। শাড়ির আঁচল কোমরে গিঁট দেয় চিত্রা। এখন তাকে দেখাচ্ছে একেবারে বাঘিনীর মতো। ফারাজ একটু হেসে বলে, চিত্রা, তুমি চোর ধরতে যাচ্ছ? তাও আমাকে একা ফেলে? যেও না। চোরকে নিয়ে বিশ্বাস নেই, যদি চাকু চালিয়ে দেয়। চিত্রা তখন তার হাতটা ধরে শক্ত করে। আপনি চোরকেও ভয় পান? এত ভালো মানুষ আপনি? দুনিয়ায় তো দেখছি আপনার মতো আর কেউ নেই। ফারাজ চিত্রার কথা শুনে মনে মনে একটু হেসে ফেলে। সে তো জানে তার স্বামীর হাত দুটো কত খুন করেছে, কত রক্ত, কত যন্ত্রণার সাক্ষী সে। চোর? ওদের সামনে চোর কিছুই না। ফারাজ আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে মনে মনে বলে ওঠে, ওহে আসমান জমিনের মালিক, তোমার এই দুনিয়ায় কিছু পেতে হলে এত অভিনয় কেন করতে হয়? আমি যে ক্লান্ত হয়ে পড়ছি। অভিনয় করতে করতে সত্যিকারের অভিনেতা হয়ে যাচ্ছি, অথচ মঞ্চের পর্দা নামে না, থামেও না। চিত্রার ডান হাতে মোবাইল। ফারাজ বলে, তুমি চোরের কাছাকাছি গেলেই আমি ফ্ল্যাশ অন করব। চিত্রা হোম বলে বাঁ হাতে বাঁশের লাঠি তুলে নেয়। কাছে গিয়ে বসাবে এক বাড়ি। আজকে একেবারে চোরের বেল বাড়ি দিয়ে ভেঙে শরবত করবে। চুপি চুপি পায়ে হেঁটে এগিয়ে যায় ছাদের শেষ কোণার দিকে। আধারে কাউকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দুইটা অব্যয় যেন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। চিত্রা লাঠি উঁচু করে। ঠিক তখনই ফারাজ ফ্ল্যাশ অন করে দেয়। আলোর ঝলকানিতে মুহূর্তেই চিত্রা ও ফারাজ দুজনেরই চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। কারণ চোখের সামনে শুধু চোরই না, বরং চূর্ণিও দাঁড়িয়ে আছে, তাও আবার একেবারে কাছাকাছি। একটুর জন্য চুমুতে ব্রেক কষে গিয়েছে তাদের।
চিত্রা কি বলবে বুঝতে পারছে না। সে কিছু বলার আগেই ফারাজ বলে ওঠে, কি গো আমার মাইয়ার জামাই, কুদ্দুসকে জন্ম না দেওয়া দামড়ার শেষে তুমিও তলে তলে ঠেলাগাড়ি চালাচ্ছ। বাবা, ওয়েট, একটা চুচাট পোস্ট করতে হবে দেখছি। সামনের শুক্রবারে তাহলে বিয়ের দিন ঠিক করি। ফারাজ অভ্রর চোখে চোখ রেখে বলল, আগেই বলে রাখছি, বিয়ের পরও কিন্তু বৌনি আমার চোখের সামনেই থাকবে। ফারাজ যেখানে অভ্র সেখানে। অভ্র মৃদু হেসে উত্তর দিল, আপনাকে ছাড়া কোথাও যাওয়ার কথা শুধু মুখে আনা নয়, চিন্তাতেও আসে না। হঠাৎ আয়শা মাঝখান থেকে বলে উঠল, আমার থেকেও মনে হয় ফারাজ আব্বাকেই বেশি ভালোবাসেন। অভ্র আয়শার দিকে তাকিয়ে হালকা হাসল। তাই মনে হলো? আয়শা নিচু গলায় বলল, তাহলে হয়তো তাই। ফারাজ ভাই আর আমার সম্পর্কটা গাছ শেকড়ের মতো। শেকড় উপড়ে ফেললে যেমন গাছ বাঁচে না, তেমনি ফারাজ ভাই ছাড়া আমি মৃত। আয়শা জানে না কেন এমন কথাতেও তার মনে এক বিন্দুও খারাপ লাগছে না, বরং যেন একটা শান্তির ঢেউ বইছে ভেতরে। তার মনের গভীরে একটা কণ্ঠ ধ্বনিত হচ্ছে, এই মানুষটাকে যদি একবার ভালোবাসা যায় তাহলে হয়তো সে প্রাণও দিয়ে দেবে। এই মানুষটাকে না ভালোবেসে থাকা সত্যিই অসম্ভব। নিশুতি রাত, বৃষ্টির স্নিগ্ধতায় জেগে থাকা আরাম ছড়িয়ে আছে চারপাশে। গরমে ক্লান্ত শহর মৃদু শীতল বাতাসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের মাঝে আয়শার চোখে ঘুম নেই, মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজারো ভাবনা। এই বিয়ে কি সত্যিই হবে? সে কি প্রস্তুত এমন এক জীবনের জন্য যেখানে কেউ নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসবে? আয়শার জীবনে ভালোবাসা অপ্রাপ্তির মতো, অথচ আজ অভ্রের চোখে সেই ভালোবাসার প্রতিচ্ছবি স্পষ্ট। বিশ্বাস হচ্ছে না কিছু। সেই রাতে আয়শার আর ঘুম আসেনি। বিয়ে হবে তার। সে কি কখনো এও ভেবেছিল তার মতো মেয়েকেও কেউ ভালোবাসবে? আয়শা বারবার এপাশ ওপাশ হয়। তার দাদি পাশেই ঘুমাচ্ছে। বাহিরে তখন বৃষ্টি নেমেছে। সারাদিনের অসহ্য গরম এখন উধাও, শান্তি লাগছে। রাত তখন শেষের দিকে। হুট করে দরজায় করাঘাত পেতেই আয়শা উঠে দাঁড়ায়। তার ভয় করছে না। আয়শা চুপি চুপি উঠে দরজা খুলে দেয়। ছাতা হাতে দাঁড়িয়ে আছে একটা লোক। আয়শার হাতে একটা প্যাকেট ধরিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে। আয়শা চারপাশে তাকিয়ে দুয়ার এঁটে দেয়, প্যাকেটে হাত বুলায়। ভেতরে অনেক কিছুই আছে, তবে খামে মোড়ানো সেই চিঠির ভাঁজ সে আগে খোলে। অন্ধকার ঘরের মধ্যে চিঠি পড়া যাবে না। সে প্যাকেটে সব কিছু ভরে লুকিয়ে ফেলে। দাদির দিকে একবার তাকায়, সে ঘুমিয়েই আছে। আয়শা মুচকি হাসে। ফ্যানের দিকে তাকিয়ে হাত কপালের উপর রেখে গায়ে চাদর টেনে চোখ বন্ধ করে। আপাতত একটু ঘুমাতে হবে, সামনে আবার বিয়ে, কত কাজ। দেখতে দেখতে সপ্তাহখানি কেটে গিয়েছে। কাল শুক্রবার, অভ্র আয়শার বিয়ে, কোনো আয়োজন ছাড়া, কোনো গান বাজনা ছাড়া। এটাই আয়শার স্বপ্নের বিয়ে। মুরব্বীদের কাছে শুনেছে বিয়েতে যত খরচ কম ততই বরকত বেশি। আয়শার দাদি কিছুদিন ধরে স্বাভাবিক আছেন। একমাত্র নাতনির যে এত ভালো ছেলের সাথে কথা হবে তা জানা ছিল না। তবে বিয়ে নিয়ে চিত্রা ফারাজেরই যা আগ্রহ, বাকিদের কিছুই যায় আসে না। এক সপ্তাহ কেটে গেল, নীরুটাকে এত খুঁজেও কোথাও পাওয়া গেল না। অভ্রটা আবদার করেছে আয়শার গালে সে নিজে একটু হলুদ লাগাবে, খুব ইচ্ছে তার। পিয়াসার নিশিয়কাল বিয়ের পর নিজেদের বাড়িতে ফিরে যাবে। তাদের মধ্যে এখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। চিত্রাকে ফারাজ জোর করে কলেজে পাঠিয়েছে। জানালার দিকে কলম মুখে নিয়ে চিত্রা কামড়ে যাচ্ছে। ক্লাসের একেবারে শেষ মাথায় বসেছে সে। ইংরেজি স্যার লেকচার দিচ্ছে। এসব লেকচার মানুষ শুনে? চিত্রার পাশে যে মেয়েটি বসে আছে তার নাম মরিয়ম। কলেজে আসার পর থেকে এই মেয়ের সাথেই টুকটাক কথা হয়েছে। বাকিগুলো তো সব এক একটা ন্যাকামির বস্তা। সবগুলো ক্লাসে আসে ছেলে পটাতে, সারাদিন ওয়াশরুমে বসে বসে সাজুগুজু করে। আচ্ছা, তাদেরকে কে বুঝাবে নীল কলেজ ড্রেসের সঙ্গে লাল লিপস্টিক দেওয়াতে নায়িকা নয় বরং হারপিকের বোতল লাগে?
চিত্রা খাতার উপর আঁকিবুকি করে। ধ্যাত, আর ভালো লাগছে না। কাল আয়শার বিয়ে আর আজকে জোর করে ধরে বেঁধে ফারাজ তাকে কলেজে পাঠিয়েছে। এসব কি মানা যায়? এখনও কত কি কেনাকাটা বাকি, এমন নাকি স্বামীও হয়। চিত্রা মনে মনে ঠিক করেছে পরীক্ষায় বারবার ফেল করবে। এক সময় না এক সময় ফারাজ বিরক্ত হয়ে তো তার লেখাপড়া বন্ধ করেই দেবে। চিত্রার ব্যাগে একটা খাতা ছাড়া কিছুই নেই। সে ব্যাগ বোঝাই করে হাবিজাবি খাবার নিয়ে আসে। শেষ বেঞ্চে বসে বসে ক্লাস আওয়ারে সব গেলে ব্যাগ থেকে আলুস বের করে বেঞ্চের নিচে প্যাকেট রেখে পাশে বসা সেই সাদাসিধা মরিয়ম নামক মেয়েটিকে বলে, খেয়ে দেখো, মজা আছে, চিন্তা করবা না। আমার ব্যাগে আরও অনেক আছে। স্টারশিপের জুসও আছে। তুমি একটা খাও, আমি একটা খাই। মেয়েটার মুখটা সবসময় কেমন যেন বিষণ্ণ থাকে। সে কাঁপতে থাকা হাতে প্যাকেট থেকে একটা চিপস নিয়ে মুখে দেয়। তার এসব খাওয়া হয় না। সে টিফিনে ভাত আনে। সবাই তাকে নিয়ে মজা করে দেখে টিফিন টাইমে যখন সবাই ক্লাস থেকে বেরিয়ে যায় তখন এক কোণে বসে ভাত খায়। মেয়েটাকে কখনোই চিত্রা গরম ভাত খেতে দেখেনি। কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে সিদ্ধ আলু চটকে একটা ভর্তা নিয়ে আসে। পান্তা দিয়ে আলু সিদ্ধ খায়। চিত্রার খারাপ লাগে। চিত্রাকে ফারাজ রোজ এত এত মজার মজার খাবার কিনে দেয়। চিত্রা সেখান থেকে মরিয়মকে না দিয়ে খেলে আজকাল তার গলা দিয়ে খাবারই নামতে চায় না। তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? মরিয়মকে জিজ্ঞেস করে চিত্রা। না, জবাব দেয় মরিয়ম। তবে চেহারা দেখে বোঝা যাচ্ছে কিছু না কিছু তো একটা হয়েছেই। চিত্রা জোর করে না। হুট করে স্যার চিত্রাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, কি খাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি। তুমি সামনে এসে দাঁড়িয়ে থাকো। সবাই একটু দেখুক কত বড় সেলিব্রিটি তুমি। চিত্রা এটার আশায় ছিল না। এত ছোটলোকিপনা সহ্য হয় না। তাকে দাঁড় করানো হচ্ছে। এই কলেজটা কাদের জমির উপর তৈরি হয়েছে এই লোকের কি সেটা জানা আছে? মাসের পর মাস এই কলেজের উন্নতির জন্য কারা ডোনেশন করে তাও কি জানে? সবাই চিত্রাকে দেখে হাসছে। সে মুখ ভেঙচি কেটে সামনে এসে দাঁড়ায়। তার সালোয়ারে একটা পকেট বানিয়েছিল সে। ওইখানে বড়ুয়ের আচার আছে, বের করে খাবে নাকি? এই লোক তো এমনিতেই তাকে শাস্তি দিয়েছে, এখন আর খেলেই বা কী হবে? চিত্রা পকেট থেকে আচার বের করতে যাবে তার আগেই ক্লাসে দারোয়ান এসে বলে যায়, স্যার, পোলাপান্ডে চুপ কইরা ঠিকঠাকভাবে জায়গায় বসতে বলেন। অধ্যক্ষ আসতেছে, সাথে গেস্টও আছে। ইংরেজি টিচার জলদি চিত্রাকে জায়গায় বসতে বলে। চিত্রার এসবে কিছুই যায় আসে না। সে বড়ুয়ের আচার খেতে খেতে জায়গায় বসে। অমনি ক্লাসে অধ্যক্ষ স্যার প্রবেশ করে। তার সঙ্গে আজকে একজন স্পেশাল অতিথি আছেন। চিত্রা জায়গা থেকে কোনো মতে দাঁড়িয়ে ব্যাগের মধ্যে থেকে আরেকটা কিছু খাওয়ার জন্য বের করছিল তখন। কে আসলো গেল তাতে তার কিছুই যায় আসে না। তবে আশপাশ থেকে মেয়েদের গলার স্বর কানে আসে। আরে আরে, দেখ কত হ্যান্ডসাম ছেলেটা। উনি কি সিঙ্গেল? এই ভাই, আমি ওনাকে না পেলে আজ থেকে আর ভাত খাবো না। চিত্রা মাথা তুলে সামনে তাকাতেই তার চক্কর চলে আসে। দুটো তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই চেয়ে আছে। কারণ স্পেশাল অতিথি আর কেউ নয় বরং তার স্বামী ফারাজ এলাহি। ফারাজ তার দিকে এক নজর চেয়ে অধ্যক্ষের ডাকে সাড়া দেয়। সে ভয়ে জলদি খাবারগুলো লুকিয়ে ফেলে। গোপন বিষয় ফাঁস হয়ে গেল রে। রাতে লোকটার বিশেষ ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু তাতে কি? সে ওই ক্লাসই করতে চায়। এই ঘোড়ার ডিমের পড়ালেখা করে লাভ কি? কোন মাথামোটা যে এসব পড়ালেখা আবিষ্কার করেছে? তাকে পেলে চুল ন্যাড়া করে মাথায় তবলা বাজাতো সে। কেমন লেগেছে ফারাজ এলাহি? এটা কমার্সের ক্লাস। আপনার ফ্যামিলি মেম্বার নিরুত আর্টসের ছাত্রী। তবে এই ক্লাসেও একজন আছে। কি বলছেন? আমাকে বলবেন না? তাহলে আমি তার বিশেষ কেয়ারের ব্যবস্থা করতাম। ফারাজ চিত্রার দিকে তাকিয়ে ইশারা করে বলে, মিসেস ফারাজ এলাহি, আই মিন মিসেস চিত্রা আমার ওয়াইফ। অধ্যক্ষ নিজেও অবাক হন। এই কলেজ এলাহি বাড়ির সম্পত্তির মধ্যে পড়ে। এত বড় মানুষটার স্ত্রী এখানে বসা,
তা কি করে যে অজানা রয়ে গেল। ফারাজ এলাহির সামনে লজ্জায় পড়তে হলো। এদিকে ক্লাসের ইংরেজি টিচার তো মনে মনে খোদার নাম জপে যাচ্ছেন। কলেজ যাদের তাদের বাড়ির বউকেই এখানে দাঁড় করিয়ে রেখেছে, যদি ফারাজ এলাহির কাছে নালিশ করে, আর তখন এলাহি তার চাকরি খেয়ে ফেলে। চিত্রা উঠে দাঁড়ায়। সে সবগুলো আচার একেবারে মুখে ঢুকিয়েছে দেখে কথাও বলতে পারছে না। ক্লাসের মেয়েদের তো চোখ বেরিয়ে আসার উপক্রম। এই খাদক মেয়ের এত সুন্দর স্বামী কি করে সম্ভব। সেদিন বাড়ি ফেরার আগে চিত্রা কলেজে বিরাট একটা কাণ্ড করে এসেছে। যে মেয়েটা তার স্বামীর দিকে নজর দিয়েছিল তার পিঠে জামার সাথে পিন দিয়ে চোরের মতো কাগজ লাগিয়ে দিয়েছিল। তার মধ্যে বড় বড় করে লেখা, হারপিকের বোতল আরেকবার আমার হ্যান্ডসামের দিকে নজর দিলে চোখ তুলে শকুনকে খাওয়াবো। আমাকে ভালো করে চিনিসনি, আমি হলাম মিসেস ফারাজ এলাহি, ফারাজের আগুন সুন্দরী। ফুটপাতের ধার ধরে দাঁড়িয়ে আয়শা আর চিত্রা ফুচকা খাচ্ছে। ফারাজ আগেই নিষেধ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। চিত্রা একে একে 3 প্লেট ফুচকা শেষ করে ফেলেছে। ফারাজ অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে। এই ছোটোখাটো মেয়েটার পেটে এত খাবার কোথায় যায়? ভেতরে বুঝি কোনো গুপ্তধনের গুহা আছে। আয়শার বিয়ের শাড়িটা কেনা বাকি ছিল। লাল টুকটুকে বৌনা সাজলে কেমন যেন অপূর্ণ লাগে, যদিও আয়শা এইসবও চায়নি। গাড়ির দরজার পাশ থেকে ফারাজ হঠাৎ বলে ওঠে, এই অভ্র, তুই গাড়িতে উঠে বস, কথা আছে। অভ্র কিছু না বলেই উঠে বসে। যাওয়ার আগে সে আয়শার দিকে চেয়ে বলে, বৃষ্টি নামবে, জলদি খাওয়া শেষ করে গাড়িতে এসো। আর হ্যাঁ, তুমি কিন্তু ব্যাক সিটেই বসবে। চিত্রা তৎক্ষণাৎ গলা খাকারি দেয়। অভ্র লজ্জায় মাথা নিচু করে। আয়শাও কেমন যেন অস্বস্তি বোধ করে, কিন্তু কি আর করা যায়। আক্কাস আলীর মুখে কোনো লাগাম নেই, যখন যা মন চায় বলে ফেলে। অভ্র গাড়ির দিকে এগিয়ে যায়। পেছনে চিত্রার আয়শা ফুচকা খাওয়া চালিয়ে যাচ্ছে। মামা, এত কিপটে কেন আপনি? চিত্রা ফুচকাওয়ালাকে ঘাড় ফিরিয়ে বলে, মরিচটা একটু বাড়ান তো। ফুচকাওয়ালা কাঁধ ঝাঁকিয়ে জবাব দেয়, বেশি মরিচ খাইলে কিন্তু সকালে কষ্ট হইব বেশি। আমার কষ্ট হলে আপনার কি? দেন, মরিচটা দেন। ফুচকাওয়ালা মাথা নাড়তে নাড়তে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় বাটিতে। চিত্রা বাটির দিকে তাকিয়ে হঠাৎ থমকে ওঠে। বুকের ভেতর এক ধরনের অচেনা হাহাকার নেমে আসে। আজ অনেক দিন পর ফুচকা খেতে এসেছে সে। সেই দিনটার পর এই প্রথম। সেই দিনের ভয় এখনও তার মনে অন্ধকার দাগ কেটে রেখেছে। শোক হয়তো ধীরে ধীরে কেটে গেছে, কিন্তু সেই ছোট্ট ছেলেটার জন্য মনটা এখনও কেঁদে ওঠে। সেই রক্তাক্ত স্মৃতি, সে আর্তনাদ কিছুই মুছে যায়নি, শুধু ছাপা হয়ে গেছে হৃদয়ের গহীনে। হত্যাকারী এখনও ধরা পড়েনি। মাঝে পত্রিকায় তার ছবি ছাপা হয় নিখোঁজ ট্যাগে, কিন্তু কোনো হদিস নেই। কি আশ্চর্য দেশ! এখানে আইন নেই, বিচার নেই, শুধু আছে অবিচার আর পাপের কালো ছায়া। চিত্রার ভাবনার ভিড়ে আয়শার খাওয়া শেষ হয়ে যায়। চিত্রা বাটির শেষ ফুচকাটা তুলতে যাবে এমন সময় হঠাৎ করেই আকাশ ছেড়ে নামে বৃষ্টি। ফারাজ আগেই টাকাটা দিয়ে গিয়েছিল। শেষ ফুচকাটা মুখে পুরে আয়শার হাত ধরে দৌড় দিতে যাবে, পেছন থেকে ফুচকাওয়ালা বলে ওঠে, আপা, এত বড় নোটের তো ভাঙতি নাই আমার কাছে। চিত্রা তাকিয়ে মুচকি হেসে বলে, থাক, আপনার কাছেই থাক, বকশিস ধরে নিন। চিত্রা দৌড়ে গাড়ির দিকে ছুটে যায়। রাস্তার ধারে জল জমতে শুরু করেছে, বাতাস বাড়ছে। গাড়ির ঠিক 2 পা দূরে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ পেছন থেকে কেউ তার পা শক্ত করে চেপে ধরে। চিত্রার শরীর কেঁপে ওঠে, বুকের ভেতর ধড়াস ধড়াস করে ওঠে। সে নিচের দিকে তাকায়। জলের ফোঁটায় চুল এবং জামা ভিজে গেছে। অন্ধকার আর বৃষ্টির ভেতরও স্পষ্ট দেখতে পায় একটা কাদামাখা কাঁপতে থাকা হাত তার পা জড়িয়ে ধরেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। অস্পষ্ট কণ্ঠে ফিসফিস করে সে বলে ওঠে, মরিয়ম, ওই মাইয়ারে খুঁজা বাহির কর জোহান, ব্যাককুলের মতো কাম করস কেন? তোর চেহারা কেমনে দেখা ফেললো মাইয়া? চিৎকার করে বলল রাজন।
ভাই, ওই সময় কেউ পুরান ঘাটে থাকে না। আমি কেমনে জানবো? মাইয়া ঝোপের আড়াল থেকে সব কিছু দেখছে। এত কিছু জানি না। মাইয়া আমার চাই, ওই মাইয়ারে আমি চাই। মাইয়া দিয়া কি করবেন? বান্দির লাশ আনলেই তো হইব। না, জিন্দা চাই। আমারে দেখতে হইব কোন মাইয়ার এত সাহস হয়। শালির চোখ দিয়া বহু খারাপ জিনিস দেখা ফেলছে। ওরে তো আমার দেখন লাগবই। ভালো হইছে যে তুই অন্তত চেহারাটা দেখছিস। এখন জলদি ওই মাইয়ারে খুঁজাই না দে। রাজন ফোন কেটে দেয়। জোহান ফোন পকেটে ভরে ফেলে। সে বৃষ্টির ভেতর পাগলের মতো ঘুরছে। ঝোপঝাড় গলি পুরানঘাট সব খুঁজে দেখেছে। একটা ভুলে সে এত বছরের ব্যবসা শেষ হতে দিতে পারে না। একজন সাক্ষী বেঁচে থাকা মানে পুরো পাপের দুনিয়া শেষ হয়ে যাওয়া। আয়শা ধীরে ধীরে মরিয়মের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। মেয়েটা এখনো কাঁপছে। ভয়ের ছায়া চোখে মুখে লেগে আছে। কথা বলার মতো অবস্থায় নেই। চিত্রা তার পাশেই বসে আছে। সে নির্বাক। দুপুরেই তো ক্লাসে মরিয়ম একেবারে সুস্থ ছিল। ঠিক তখনই বজ্র এসে পৌঁছায়। দরজা খুলেই ভেতরে ঢোকে। চোখে মুখে ক্লান্তির ছাপ। সারাদিন হাসপাতালে ছিল সে। একজন ক্রিটিক্যাল রোগীর সার্জারির দায়িত্বে। আসলে ওকে বিদেশ থেকে আনা হয়েছিল ইন্টার্নদের হাতে কলমে শেখানোর জন্য। আর কয়েকটা ক্লাস করলেই তার কাজ শেষ। বজ্র সোজা গিয়ে ঢুকে পড়ে গেস্ট রুমে। সেখানেই মরিয়ম, চিত্রা ও আয়শা। সে ঝুঁকে পড়ে চেক আপ করার জন্য। এক মুহূর্তের নীরবতার পর বলে ওঠে, গলায় অভিজ্ঞতার আশ্বস্তির সুর। সে নরম ও স্থির গলায় বলে, তেমন কিছু হয়নি। ভয় পেয়েছে মেয়েটা। বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। তবে রাতটা কেউ পাশে থাকলে ভালো হয়। যদি আবার ভয় পায় সমস্যা হতে পারে। চিত্রা চুপ করে যায়। মনে একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হয়েছিল মরিয়মের সঙ্গে? এত ভয় পেল কেন? তাকে কেউ তাড়া করেছিল। কিছু জিজ্ঞেস করার আগেই সে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই তো চিত্রা এখনো কিছুই জানতে পারিনি। চিত্রা গভীর নিচু স্বরে আয়শাকে উদ্দেশ্য করে বলল, আয়শা, তুই পারবি ওর সঙ্গে থাকতে? আয়শা দৃঢ়কণ্ঠে আশ্বাস দিয়ে বলে, সমস্যা নাই আপা, আমি তো আছি। চিত্রা হেসে ঠোঁট বাঁকিয়ে বলে, পাশের রুমেই তো অভ্র আছে। লাফাইতে লাফাইতে সেখানে চলে যাস না বোন। আয়শা নাক কুঁচকে জবাব দেয়, আস্তাগফিরুল্লাহ আপা, আমি অনেক ভালো মেয়ে। চিত্রা হেসে আদুরে গলায় বলে, সে তো জানি। বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে ফারাজ ফিসফিস করে কথা বলছে অভ্রের সঙ্গে। তার কণ্ঠে অস্থিরতা, অনুশোচনা। ফারাজ নিচু গলায় দূরে তাকিয়ে বলে, এই বউ নিয়ে কই যাব অভ্র? যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। এটা কি বাড়ি নাকি আশ্রয় কেন্দ্র? কি করব? বউয়ের চেহারা দেখলে তো না করতে পারি না। মায়া লাগে খুব। অভ্র সংক্ষেপে নির্লিপ্ত স্বরে বলে, আপনারই তো বউ। ফারাজ হালকা হেসে জবাব দেয়, তুই বেশি খুশি হইস না চান্দু, কাল তোরও বিয়ে হবে। তখন মজা বুঝবি। অভ্র মাথা চুলকে বলে, ভাই ভয় দেখায়েন না। ঠিক তখনই ফারাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটা গোলাপের সাইট। অভ্র সেথায় চোখ পড়তে এসে চোখ শুরু করে গম্ভীর স্বরে বলল, আমাকে দেন, আমি কথা বলি। ফারাজ ঠান্ডা গলায় অন্যমনস্কভাবে বলে, তোর সাথে কথা বলতে চাইলে তো তোকেই কল দিত। সে কোনো দ্বিধা না করে কল কেটে দেয়। সিগারেটের ধোঁয়ার ধারা ছেড়ে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলে, এই মেয়েটা অনেক বেশি জেদি হয়ে গেছে। অভ্র চোখ সরু করে কটাক্ষ করে, আপনার হাতে গড়া বুঝতে হবে না? ফারাজ চোখ নামিয়ে বলে, ইদানিং বেশি জ্বালায়। ভাবি সন্দেহ করে? না, করে না। কিন্তু করতে কতক্ষণ? আমার ফোনে কল আসলে সে ধরে না। তবে ওই দিন নজরে পড়েছিল। কোনো রকমে বাঁচলাম। অভ্র গভীর স্বরে বলল, আপনি হুট করেই বদলে গিয়েছেন ভাই। সব ভুলে গিয়েছেন। এখানে আসার পেছনে কিন্তু আপনার আলাদা উদ্দেশ্য ছিল। কই ভাই, মানুষ খুন করতে তো আপনার বুক কাঁপে না? তাহলে আপনি এখনও কেন উদ্দেশ্য পূরণ করতে পারছেন না?
এত মায়া বাড়িয়ে লাভ কি? বুক কাঁপবে কেন? অভ্যেস হয়ে গিয়েছে রক্তে হাত রাঙানো। সেটাই তো বলছি, বুক কেন কাঁপছে? আসলে ভালোবাসায় মজে গেছেন আপনি। এখন আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটা, হয় এই দুনিয়া না হয় ওই দুনিয়া। ভাবি থাকবে নাকি পাপ? ফারাজ কাপা গলায় শুধায়, চিত্রাকে মৃত্যু ছাড়া ছাড়তে পারবো না, সে যে আমার রক্তে মিশে গেছে। অভ্র হাসে, মৃত্যু ছাড়া ছাড়তে পারবেন না? তাহলে মৃত্যুকেই ডাকুন, তবে আপনার মৃত্যু নয়। বলেই হাসে অভ্র। ভাবির জন্য সব ছাড়তে পারবেন? মরতেও পারবো, মারতেও পারবো, কিন্তু ওকে ছাড়তে পারবো না।